আচ্ছা, ইতিমধ্যে আমাদের সাথে প্রায় 5 জনের মতো জয়েন করে ফেলেছেন। আশা করি আমাদের যে সকল শিক্ষার্থীরা আছেন তারা একে একে জয়েন করে ফেলবেন। আমরা আমাদের অর্থনীতির আজকে হচ্ছে 3 নাম্বার আমাদের পেইড ব্যাচের 3 নাম্বার ক্লাসটা শুরু করতে চলেছি। তো যারা যোগদান করেছেন সকলকে ওয়ালাইকুম আসসালাম, অনেকেই সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম, এবং যারা সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম। প্রথমত যে ব্যাপারটা বলে রাখা ভালো, বাইরে প্রচণ্ড গরম, আমি নিশ্চিত আপনারাও প্রচণ্ড গরমে ভয়ঙ্করভাবে কষ্ট পাচ্ছেন। পুরো দেশেই হচ্ছে তীব্র দাবদাহ, সে গরমের মধ্যেই আমাদেরকে আমাদের কাঙ্ক্ষিত যে পড়ালেখাটা সেটা চালিয়ে যেতে হবে, কিচ্ছু করার নেই। এবং তার উপরে এই গরমের কারণেই আমরা মূলত যে কাজটা করার চেষ্টা করেছি, ক্লাসটা একটু সকালে নিয়ে আসার চেষ্টা করেছি, তাহলে কিছুটা ঠান্ডা মাথায় আমরা ক্লাসটা করে ফেলতে পারবো। তা আজকের ক্লাসে আমরা যে ব্যাপারটা আলোচনা করব সেটা হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থা। আমার স্লাইড দেখে আপনারা নিশ্চয় বুঝতে পারছেন এটি আমাদের প্রথম অধ্যায়ের শেষ লেকচার, অর্থাৎ আমরা আজকের ক্লাসটাতে প্রথম অধ্যায় আচ্ছা, এটা হচ্ছে মূলত আমাদের প্রথম অধ্যায় 3 নাম্বার লেকচার। আমাদের এই আজকের এই 3 নাম্বার লেকচারটাতেই আমরা প্রথম অধ্যায়টা শেষ করব। সো আপনারা আজকে যারাই আমাদের সাথে ক্লাসটাতে যোগদান করবেন বা যারাই ক্লাসটাতে থাকবেন তারাই কষ্ট করে একটু যে কাজটা করতে হবে সেটা হচ্ছে পুরো প্রথম অধ্যায়টা সম্পর্কে, মানে আমরা এই অর্থনৈতিক ব্যবস্থার টপিকটা শেষ করার পর পুরো প্রথম অধ্যায় সম্পর্কে আপনার যাবতীয় যা কোশ্চেন হতে পারে, কোনো একটা সৃজনশীল প্রশ্ন হতে পারে, কোনো একটা ছোট্ট প্রশ্ন, যাবতীয় যা প্রশ্ন হতে পারে, কোনো একটা টপিক আপনি বোঝেননি, যা কিছু প্রশ্ন আছে একটু করে ফেলার চেষ্টা করতে হবে। কারণ পরবর্তী যে ক্লাসটা হবে সেখানে আমরা দ্বিতীয় যে চ্যাপ্টারটা আছে সেটাতে চলে যাব। আমাদের প্রথম চ্যাপ্টারটা আমরা চেয়েছিলাম 2টা লেকচারেই শেষ করে ফেলতে, কিন্তু আমাদের কিছু প্রশ্ন মানে হচ্ছে বোর্ডে আসা কিছু সৃজনশীল প্রশ্ন সলভ করার জন্য ক্লাসের সংখ্যা একটু বাড়িয়ে আমরা 3টা নিয়েছি। ঠিক আছে, আশা করি আমার কথা ক্লিয়ার। ফার্স্টে অর্থনৈতিক ব্যবস্থাটা আমরা কভার করব, কভার করার পর প্রথম অধ্যায় সম্পর্কিত আপনার যাবতীয় প্রশ্ন আপনি করতে পারবেন। কোনো একটা টপিক আপনি যদি না বোঝেন আমরা একটু সংক্ষেপে টপিকটা আবার আলোচনা করে দিতে পারি, কোনো একটা এমসিকিউ কিংবা কোনো একটা সিকিউ, যে কোনো প্রশ্ন। ঠিক আছে, আর সকল প্রশ্ন যে আমি পারবো তা না, কোনো প্রশ্ন যদি না পারি তাহলে আপনি কমেন্ট করবেন, আমরা সেটা হোয়াটসঅ্যাপ গ্রুপে অথবা আমাদের ফেসবুকের যে গ্রুপটা আছে সেখানে আমরা উত্তরটা আপনাকে দিয়ে দিব। সুতরাং আশা করি ক্লিয়ার কথাবার্তা। চলুন আমরা শুরু করি। তাহলে আমরা অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে আলাপ করবো আজকের ক্লাসটাতে। প্রথমেই আমরা জানি অর্থনৈতিক সমস্যার সমাধান করার বিভিন্ন কর্ম পর্যায় বা বিভিন্ন ধাপ আছে। সাধারণত যে কোনো অর্থনৈতিক সমস্যার সমাধান করার ধাপ হচ্ছে ভাই 4টা: উৎপাদন, বিনিময়, বন্টন এবং ভোগ। এই 4টা হচ্ছে আমাদের অর্থনৈতিক কাজের যে ধাপগুলো, কর্ম পর্যায়, সে 4টি ধাপ। এখন এই ধাপগুলোর মধ্যে আসলে কি বোঝানো হয়, অর্থাৎ আমাদের এই অর্থনৈতিক কর্ম পর্যায়েতে আমরা কি দেখার চেষ্টা করি? মূলত ফার্স্টে যেটা আছে উৎপাদন, লাল কালিতে লেখাটা কেমন দেখাচ্ছে একটু একটু হচ্ছে আমাদেরকে একটু জানাবেন। হ্যাঁ হ্যাঁ, আমি জানি নীরব ভাই বলেছেন ভাই অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে কোনো প্রশ্ন নাই, এই টপিকটা সম্পূর্ণ ক্লিয়ার আছে। একদম, এই টপিকটা সবারই মোটামুটি ক্লিয়ার থাকার কথা, কারণ এটা অনেক সহজ টপিক। সো তার কারণে আমরা একটু মানে কাভার করে তারপরে হচ্ছে আপনাদের প্রশ্নটা একটু যাবো। হ্যাঁ, আর প্রশ্ন না থাকলেও আসলে আমরা পুরোটা যেহেতু কাভার করতেছি, সো কোনো একজন শিক্ষার্থী যদি সমস্যা থাকে সে যদি পরে একটু চেক করে ফেসবুক গ্রুপটাতে প্রত্যেকটা জিনিসই যেন থাকে, অর্থাৎ পুরোপুরি একটা সম্পূর্ণ কোর্স যেন তৈরি হয়। এই কারণে যেটা আমরা সবাই পারি সেটাও একটু আমাদেরকে রিভাইজ করতে হবে। ঠিক আছে, আচ্ছা। সো যেটা বলছিলাম, অর্থনৈতিক সমস্যার সমাধানে বিভিন্ন কর্মপর্যায়ের ফার্স্ট পর্যায়ে হচ্ছে উৎপাদন। আপনাদের যদি হচ্ছে এগুলো থেকে সৃজনশীল আসে তখন কিন্তু ব্যাখ্যা করতে হবে যে উৎপাদন কি। আমরা একটু সংক্ষেপে ব্যাখ্যা করি। উৎপাদন বলতে কোনো কিছুর উপযোগ তৈরি করাকে বোঝানো হয়, কোনো কিছুর উপযোগ তৈরি। এখন একটা জিনিসের যদি উপযোগ না থাকে তাহলে কিন্তু ভাই সেই জিনিসটা উৎপাদন আর হবে না। ঠিক আছে, ওকে। আচ্ছা, তারপর যেটা বলছিলাম উপযোগ তৈরি করা, এর পরবর্তীতে যেটুকু বলার চেষ্টা, উপযোগ তৈরি, উৎপাদন মানে হচ্ছে কোনো কিছুর উপযোগ তৈরি করা। সাধারণত
প্রকৃতিতে প্রদত্ত বা হচ্ছে যে সকল সম্পদ রয়েছে সেগুলো রূপান্তরের মাধ্যমে, তাহলে ফার্স্টে লিখবেন ভাই প্রকৃতিতে বা আমাদের চারপাশে যে সকল সম্পদ প্রাকৃতিক যে সকল জিনিসপত্র রয়েছে সেগুলো রূপান্তরের মাধ্যমে, সম্পদগুলোকে রূপান্তরের মাধ্যমে আপনাকে রূপান্তর করতে হবে, কোনো না কোনো একটা রূপান্তর করতে হবে, রূপান্তরের মাধ্যমে মানুষের অভাব পূরণের উপযোগী করে তোলা, মানুষের অভাব পূরণের উপযোগী করে গড়ে তোলা, অভাব পূরণের উপযোগী করে গড়ে তোলাই হলো উৎপাদন। তাহলে উৎপাদনটা কি? প্রথমত বলতে হবে অর্থনীতিতে উৎপাদন বলতে বোঝানো হয় কোনো কিছুর উপযোগ তৈরি করা, এছাড়াও আমাদের প্রকৃতিতে বা আমাদের চারপাশে যে সকল জিনিসপত্র বা সম্পদ রয়েছে সেগুলোকে কোনো না কোনো রূপান্তরের মাধ্যমে মানুষের অভাব পূরণের উপযোগী করে গড়ে তোলাকেই বলা হয় উৎপাদন। আমাদের অর্থনীতির অন্যতম একটা লক্ষ্য আছে। লক্ষ্যটা কি? লক্ষ্যটা হচ্ছে স্বল্প ব্যয় অধিক উৎপাদন করা। আমাদের অর্থনীতির অন্যতম লক্ষ্য স্বল্প ব্যয়ে অধিক উৎপাদন করা। সুতরাং আপনি প্রশ্নটা যেভাবেই লেখেন কয়েকটা শব্দ, মানে উৎপাদন বললে কয়েকটা শব্দ অবশ্যই লিখবেন। উপযোগ তৈরি করা, সম্পদ রূপান্তরের মাধ্যমে অভাব পূরণের উপযোগী করে গড়ে তোলা এবং স্বল্প ব্যয়ে অধিক উৎপাদন বা সর্বোচ্চ উৎপাদনের চেষ্টা করা, এটি হচ্ছে অর্থনীতির লক্ষ্য। তাহলে এই ব্যাপারটা দাঁড়ানো হচ্ছে উৎপাদন। এর পরবর্তীতে আপনি যেটাতে চলে আসবেন সেটা হচ্ছে বিনিময়। বিনিময় মানে হচ্ছে এক্সচেঞ্জ। বিনিময় মানে এক্সচেঞ্জ, সম্পদ একজনের কাছ থেকে আরেকজনের নেয়া, এটাই কি বলা হয় বিনিময়। ফার্স্টে লিখে ফেলবেন পৃথিবীতে কোনো মানুষই সকল সম্পদ উৎপাদন করতে পারে না। পৃথিবীতে কোনো মানুষের পক্ষে সকল সম্পদ উৎপাদন করা সম্ভব না। অর্থাৎ ফার্স্টে যে উৎপাদন বলছেন সেই উৎপাদন থেকে একটু টান দিবেন, উৎপাদন থেকে টান দিব যে পৃথিবীতে সকল মানুষের পক্ষে সকল কিছু উৎপাদন করা সম্ভব নয়, তাই তাকে অন্যের সাথে জিনিসপত্র এবং সেবা, জিনিসপত্র এখানে কিন্তু শুধু যে আমি দ্রব্য বিনিময় করব তা না, আমি সেবাও বিনিময় করতে পারি, তাই তাকে অন্যের সাথে দ্রব্য বা সেবার বিনিময় করতে হয়। এরপর 3 নম্বর লাইনে একটু লেখার চেষ্টা করবেন, এখানে বিনিময় বলতে হস্তান্তরকে বোঝানো হয়। বিনিময় বলতে হস্তান্তরকে বোঝানো হয়, অর্থাৎ আপনি যদি কাউকে কোনো কিছু একটি দ্রব্য বা কোনো সেবা দেন তার বিনিময়ে বা তার পরিবর্তে সে আপনাকে অন্য কোনো কিছু একটা হস্তান্তর করবে, সে আপনাকে অন্য কোনো কিছু হস্তান্তর করবে। লাস্ট লাইনে লিখতে হবে মানুষের বর্তমান পৃথিবীতে সবচেয়ে বেশি যেটি বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয় সেটি হচ্ছে টাকা। সেটি হচ্ছে টাকা। আমাদের জন্য টাকা অথবা বলতে পারেন অর্থ বা মানি। বর্তমান পৃথিবীতে আমাদের বিনিময়ের সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে অর্থ বা মানি, বাংলাদেশের জন্য যেটি টাকা। এরপর লাস্ট লাইনে চাইলেও লিখতে পারেন যে আগে আমরা দ্রব্য বিনিময় মানে দ্রব্যের বিনিময়ে দ্রব্য দিয়ে হচ্ছে হস্তান্তর করতাম, কিন্তু বর্তমানে টাকা দিয়ে আমরা এটি করে থাকি। কষ্ট করে আপনার জাস্ট পয়েন্টটা লিখে দিলে হবে না, বিনিময় লেখার পর একটু উৎপাদন বলে বিবেচিত হবে না। আচ্ছা, এমডি আরিফ ভাই বলেছেন স্যার প্রকৃতি প্রদত্ত কোনো কিছু আমরা রূপান্তর যদি না করি তাহলে কি সেটি উৎপাদন বলে বিবেচিত হবে না? আচ্ছা দেখেন, মোটামুটি সব কিছুই প্রথমত প্রকৃতি থেকেই আসে। যেমন আপনাকে যদি একটা সিম্পল কথা বোঝানো হয়, ধরেন প্রকৃতি থেকে একটা জিনিস আসছে, প্রকৃতি থেকে গম আসছে, গম, ওই গমটাকে হচ্ছে কেউ একজন রূপান্তর করে হচ্ছে গমটা থেকে মনে করেন আটা তৈরি করলো, আটাটা সে বিক্রি করছে কোনো একটা হোটেল মালিকের কাছে, ওই হোটেল মালিক আটাটা দিয়ে একটা পরোটা বানিয়ে বিক্রি করলো। এবার আপনি আমাকে বললেন ভাই এই যে আটাটা আসছে এটা তো প্রকৃতি না, এটা তো আসছে একটা মিল থেকে, এটা তো আসছে একটা ফ্যাক্টরি থেকে, তাহলে এটা প্রকৃতি প্রদত্ত হলো কিভাবে? এটা আটা থেকে যখন পরোটা বানাইছে এটা উৎপাদন তো হয়েছে, কিন্তু আপনি তো বলতেছেন প্রকৃতি প্রদত্ত না হলে হবে না। ভাই এটাও দিন শেষে প্রকৃতি থেকে আসে। সো দিন শেষে মোটামুটি সব কিছু প্রকৃতি থেকেই আসতে হয়, প্রকৃতিতে হয় উৎপন্ন হয় অথবা প্রকৃতিতে আগে থেকেই থাকে। রূপান্তরের আমরা হয়তো দ্বিতীয় কিংবা তৃতীয় ধাপে অবস্থান করি,
প্রথম ধাপটা উৎপাদন, দ্বিতীয় ধাপটা উৎপাদন, তৃতীয় ধাপটাও উৎপাদন। ঠিক আছে, সো সাধারণত প্রকৃতি প্রদত্ত কিছুই রূপান্তর করতে হয়। ঠিক আছে, আর মনে করেন কোনো একটা কিছু রূপান্তর করা লাগতেছে না, কিন্তু সেটাও সংগ্রহ করা লাগতেছে, যেমন কয়লা হতে পারে, আকরিক হতে পারে, এগুলো সাধারণত এই কারণে আমরা রূপান্তর করতে হবে। তারপর রূপান্তর করার পর সেটা অভাব পূরণের উপযোগী হতে হবে। যদি অভাব পূরণের উপযোগী না হয় তাহলে আবার উৎপাদন হবে না। আপনি প্রকৃতি থেকে কিছু একটা নিলেন, নেওয়ার পরে সেটাকে রূপান্তর করলেন, তারপর সেটা কারো অভাব পূরণ করলো না, তাহলে আমরা আমাদের উৎপাদন বলতে পারবো না। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। এরপর বিনিময়ের কথা বলছিলাম। ফার্স্টে বলতে হবে পৃথিবীতে প্রত্যেকের সকল দ্রব্য উৎপাদন করার সক্ষমতা থাকে না, বা সকলে সকল দ্রব্য উৎপাদন করতে পারে না, তাই তাকে অন্য কারোর সাথে দ্রব্য বা সেবা বিনিময় করতে হয়। অর্থাৎ কোনো একটি দ্রব্য বা সেবার বিনিময়ে অন্য কোনো কিছু তার সাথে হস্তান্তর করতে হয়। আর বর্তমান পৃথিবীতে সবচেয়ে বেশি বিনিময়ের মাধ্যম হিসেবে যেটি ব্যবহৃত হয় সেটি হচ্ছে অর্থ। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে সেটি টাকা, যদিও আগে আমরা দ্রব্যের বিনিময়ে দ্রব্যই হস্তান্তর করতাম বা বিনিময় করতাম। আচ্ছা, আশা করি বিনিময়টা ক্লিয়ার। এর পরবর্তীতে হচ্ছে বন্টন। এর পরবর্তীতে বন্টন। আমি একটু এটা মুছে বন্টনটার জন্য একটু লেখার চেষ্টা করি। আচ্ছা, সো এখন কথা বলছিলাম বন্টন নিয়ে। বন্টনের ক্ষেত্রে ফার্স্টে আপনারা যেটা লেখার চেষ্টা করবেন, কোনো কিছু উৎপাদন করার জন্য আমাদের বিভিন্ন উপাদানের প্রয়োজন হয়। উৎপাদনের জন্য উপাদান, আমরা এটাকে কি বলি সেটা আগে একবার পড়ে আসছি। ফ্যাক্টরস অফ প্রোডাকশন বলি। ফ্যাক্টরস অফ প্রোডাকশন, ফ্যাক্টর মানে হচ্ছে উপাদান, প্রোডাকশন মানে হচ্ছে উৎপাদন। সো উৎপাদনের উপাদান, কোনো কিছু তৈরি করার জন্য কিছু উৎপাদনের উপাদান রয়েছে, যেমন আমরা জানি ভূমি, শ্রম, তারপর হচ্ছে আমাদের মূলধন, এরপর আমাদের দরকার একটা সংগঠন। ঠিক আছে, ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন। কোনো কিছু তৈরি করার জন্য আমাদের উৎপাদনের এই উপাদানগুলোর প্রয়োজন রয়েছে। এর পরবর্তীতে যে ভূমির মালিক তাদেরকে আমার খাজনা দিতে হয়। এর পরবর্তীতে যে আমাকে শ্রমটা দিচ্ছে তাকে মজুরি দিতে হয়। এর পরবর্তীতে মূলধন আর সংগঠন, যে হচ্ছে মূলধন মানে হচ্ছে যে টাকাটা বিনিয়োগ করেছে তাকে আমার একটা মুনাফা দিতে হয়, মুনাফা। এর পরবর্তীতে যে সংগঠন রয়েছে সে শেষ পর্যন্ত কিছু টাকা আয় করে বা কিছু টাকা লাভ করে। ঠিক আছে, সো লাস্ট পর্যন্ত গিয়ে হচ্ছে কোনো একটা লভ্যাংশ বা লাভের টাকা থাকে। ঠিক আছে, তাহলে যারা এই উৎপাদনটার সাথে জড়িত তাদের মধ্যে সম্পদটাকে কোনোটাকে খাজনা আকারে, মজুরি আকারে, মুনাফা আকারে, লভ্যাংশ আকারে বন্টন করে দিতে হয়। লাস্টে লিখতে হবে সমাজে বন্টন ব্যবস্থা। একটু বাংলা গল্পের মতো লাইন, সমাজের বন্টন ব্যবস্থা, এটা একটু লিখে দিবেন। এটা লিখতে ভালো। সমাজে যখন বন্টন ব্যবস্থা ভালো হয় তখন মানুষের অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত হয়। যদি বন্টন ব্যবস্থা খারাপ হয় তাহলে যারা ধনী রয়েছে, অর্থাৎ যারা হচ্ছে সংগঠন এবং মূলধন পর্যায়ে রয়েছে, তারাই শুধু লাভবান হয়। শ্রমিকরা এবং হচ্ছে যারা ভূমির মালিক তারা বেশি অর্থ পান না। সাধারণত শ্রমিকরা বেশি অর্থ পান না। সমাজে বৈষম্য দেখা দেয় একদম। ঠিক আছে, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। এর পরবর্তীতে সমাজের এই বন্টনে এটার গুরুত্বটা এক লাইনে লিখে ফেলবেন। লাস্ট ভোগের ক্ষেত্রে লিখতে হবে আমাদের সকল অর্থনৈতিক কর্মপর্যায়ের শেষ ধাপ, অথবা লিখতে হবে সকল অর্থনৈতিক কাজের মূল উদ্দেশ্য হচ্ছে ভোগ করা। শেষ ধাপ এবং মূল উদ্দেশ্য হচ্ছে ভোগ করা। এরপর লিখতে হবে আমরা একদম ফার্স্টে যে লিখছিলাম উৎপাদন মানে হচ্ছে কোনো কিছুর উপযোগ তৈরি করা। ভোগের মাধ্যমে উপযোগ নিঃশেষ হয়। আপনাকে যদি জিজ্ঞেস করে উপযোগ কার মাধ্যমে নিঃশেষ হয়, উত্তরটা হচ্ছে ভোগের মাধ্যমে। উপযোগ কার মাধ্যমে নিঃশেষ হয়, উত্তর হচ্ছে ভোগের মাধ্যমে নিঃশেষ হয়। ঠিক আছে, সো এইভাবে হচ্ছে ভাই প্রত্যেকটা পয়েন্ট, উৎপাদন, বিনিময়, বন্টন, ভোগ,
প্রোডাকশন, এক্সচেঞ্জ, ডিস্ট্রিবিউশন, কনজামশন আপনাকে ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে, একদমই সহজ। ওকে, একদমই সহজভাবে হচ্ছে আপনাকে এই পয়েন্টগুলো ব্যাখ্যা করতে হবে। খুবই কম পরীক্ষাতে আমাদের অর্থনৈতিক কর্মপর্যায়গুলো ব্যাখ্যা করো 3 নম্বর প্রশ্নে অথবা 4 নম্বরে, মানে হচ্ছে গতে বা ঘতে, প্রয়োগে বা উচ্চতর দক্ষতাতে, প্রয়োগে বা উচ্চতর দক্ষতাতে এসে থাকে। খুবই কম বার আসছিল যদিও। সো যখন আসবে দয়া করে এগুলা লিখে, এগুলো প্রত্যেকটা ফার্স্টে লিখবেন। ফার্স্টে লেখার পর প্রত্যেকটা আবার নিচে উৎপাদন লিখে 3-4 লাইন করে করে ব্যাখ্যা করবেন। ঠিক আছে, আশা করি ব্যাখ্যাটাও আপনাদের কাছে পরিষ্কার। খুবই সহজ টপিক, উৎপাদন, বিনিময়, বন্টন, ভোগ গেল এইটা। এর পরবর্তীতে একদম শাওন হোসেন ভাই বলেছেন ভোগের মাধ্যমে উপযোগ নিঃশেষ হয়। আয়াত আপু বলেছেন বন্টনটা আবার বলেন। বন্টন একদমই সহজ। বন্টন সাধারণত কোনো কিছু তৈরি করার কাজে বা কোনো কিছু উৎপাদন করার কাজে কিছু উপাদান রয়েছে, যেমন ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন। যারা ভূমিটা প্রদান করে থাকে আমরা তাদেরকে খাজনা, যারা শ্রম দিয়ে থাকে তাদেরকে মজুরি, যারা মূলধন দিয়ে থাকে তাদেরকে মুনাফা, যারা সংগঠন দিয়ে হয়ে থাকে বা সংগঠন বা সংগঠক হয়ে থাকে তারা এই কাজের মাধ্যমে আমাদের লভ্যাংশ বা লাভ অর্জন করে থাকে। যখন একটি অর্থনৈতিক কাজ শেষ হয় তখন শেষের দিকে এসে তাদের মধ্যে খুব ভালোভাবে সম্পদটা বন্টন করতে হয়। মজুরি আকারে, খাজনা আকারে কিংবা মুনাফা আকারে, লভ্যাংশ আকারে বন্টন করতে হয়। এরপর বন্টনটা যদি ঠিকভাবে না হয় সমাজে অসমতা দেখা দেয়। অসমতা দেখা দিলে ধনিক শ্রেণী এবং শ্রমিক শ্রেণীর মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়, যা সমাজের জন্য কল্যাণকর নয়। তার কারণে সমাজের সকলের মধ্যে সম্পদ সুষমভাবে বন্টিত হওয়া উচিত। শেষ, নিজের মতো করে একটু লিখে ফেলবেন এবং অবশ্যই লেখার মধ্যে এই শব্দগুলো যেন থাকে, শব্দগুলো বা টপিকগুলো যেন থাকে। ওকে, আসেন এবার আমরা আমাদের অর্থনৈতিক ব্যবস্থাতে চলে যাই। এটা শেষ, এবার হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থা। একটা একটা করে আমরা যাব। সো প্রথমেই অর্থনৈতিক ব্যবস্থাতে যেটা আছে সেটা হচ্ছে ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থব্যবস্থা। ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থব্যবস্থা আগেও একবার আমরা বলেছিলাম, আবারও আমরা আস্তে আস্তে যাব। আপনারা একটু বলেন এই ধনতান্ত্রিক অর্থব্যবস্থা কোন জায়গায় প্রথম এসেছিল, একটু বলেন। আচ্ছা, ওকে, একটু মানে বোঝার চেষ্টা করেন। মানে আমরা জানি ধনতান্ত্রিক অর্থব্যবস্থা আপনারা সবাই পারেন, এটা না পারার কোনো কারণ নাই। ঠিক আছে, অর্থনীতি পড়তে আসছি ভাই, আমরা কিছুদিন পর ইন্টার পরীক্ষা দিব, অবশ্যই পারি, বাট একটু সুন্দর করে ইতিহাস লিখে একটু লিখতে হবে। চমৎকার, গুলশানার আপু বলে দিয়েছেন ইউরোপে এসেছিল। আচ্ছা, আমরাও লিখলাম একটু ইউরোপ। তাহলে আসেন একটা একটা করে আগাই। হ্যাঁ, অষ্টাদশ শিল্প বিপ্লব। জি, ধনতান্ত্রিক অর্থব্যবস্থার সূচনা হয়েছিল ইউরোপে। ধনতান্ত্রিক অর্থব্যবস্থার সূচনা হয়েছিল ইউরোপে অষ্টাদশ শতাব্দীতে বা অষ্টাদশ শতকে ইউরোপে শিল্প বিপ্লব হয়েছিল। কেন শিল্প বিপ্লব হয়েছিল চাইলে সেটাও লিখতে পারেন। তখন বাষ্প ইঞ্জিন আবিষ্কার হয়েছিল। আপনি চাইলে আরেকটু যোগ করতে পারেন, বাষ্প ইঞ্জিনটা কে আবিষ্কার করলো? একজন বিখ্যাত বিজ্ঞানী যার নাম হচ্ছে জেমস ওয়াট। তিনি হচ্ছে আমাদের এই বাষ্প ইঞ্জিনটা আবিষ্কার করেছিল। এমনকি এই বাষ্প ইঞ্জিন আবিষ্কার করারও চমৎকার একটা গল্প আছে। আমরা একটু অর্থনীতির বাইরে গিয়ে গল্পটা একটু করি। ছোট্ট একটা বাচ্চা বসে আছে, তার মা হচ্ছে কাজে যাবে। কাজে যাওয়ার আগে তাকে বলতেছে যে ভাতটা বসিয়েছি, তুমি একটু ভাতটা দেখো, আমি কাজে যাচ্ছি। তো বাচ্চাটা ভাত দেখতে বসছে। সো ভাতের কি হলো, এইটা হচ্ছে ভাতের পাতিলটা, নিচে হচ্ছে আগুন জ্বলছে। ঠিক আছে, সো সে কিছুক্ষণ পর অবাক হয়ে খেয়াল করলো, আচ্ছা এ ভাতের পাতিল থেকে কেমন করে যেন সবকিছু টকবক করে বের হয়ে যাচ্ছে। ভাতের পাতিল থেকে টকবক করে ফেনা ফেনা হয়ে বেরিয়ে যাচ্ছে। তো যেন বেরিয়ে না যায় ভাতটা, সে কি করলো, সেটা ঢাকনা দিল। ভাতের পাতিলের উপরে এটা ঢাকনা দিল। ঢাকনা দেওয়ার কিছুক্ষণ পর বাচ্চাটা অবাক হয়ে খেয়াল করলো এই নিচের থেকে ধাক্কা মেরে কে যেন ঢাকনাটা পাশে ফেলে দিচ্ছে। বাচ্চা তো খুবই অবাক,
কি ব্যাপার, নিচে থেকে কে ধাক্কা দিল, ঢাকনা কেন পাশে পড়ে গেল, সে আবার ঢাকনা দিল, কিছুক্ষণ পর ঢাকনাটা আবার ফেলে দিল, ঢাকনা দেয়, ঢাকনা পড়ে যায়। বাচ্চাটা তখন ভাবলো, আচ্ছা নিচ থেকে কেউ বোধহয় সবসময় ঢাকনাটা ফেলে দেয়, আচ্ছা ঢাকনাটা উপর থেকে না ফেলে ঢাকনাটা পাশ থেকে ফেললে কেমন হয়। অবাক কাণ্ড, পাশ থেকে কিভাবে ফেলবে ভাই? যদি এমন হয়, ধরেন এইটা হচ্ছে পাতিল, ঢাকনাটা এইখানে আছে, ঠিক আছে, ঠিক আগের মতো এইখানে একটু আগুনের ব্যবস্থা করলাম, এই ঢাকনাটাকে ফেলতে চাইলো, তবে আমি ঢাকনাটাকে ফেলতে দিব না, আমি এখানেই রাবারের কোনো একটা শক্ত ব্যান্ডের মাধ্যমে ঢাকনাটাকে ধরে রাখবো। তাহলে কি হবে? তাহলে যেটা হবে, ঢাকনাটাকে এটা ফেলতে চাইবে, ঢাকনাটা তখন একটু সামনে চলে আসবে, ঢাকনাটার সাথে পিছনে এটা রাবার দিয়ে বাঁধা, তখন এই জিনিসটাকেও এটা দিবে টান, টানের কারণে এটা সামনে চলে আসবে, ফার্স্টে ঢাকনার সামনে যাবে, তারপর এটাকে টান দিয়ে সামনে নিবে। তাহলে এটার পিছনে আরেকটা যোগ করে দিই, তার পিছনে আরেকটা কিছু যোগ করে দিই, আচ্ছা তার পিছনে আরেকটা কিছু যোগ করে দিই। আচ্ছা ভাই, এই ঢাকনাটা কোন দিকে যাবে? এটা আঁকা বাঁকা চলে যেতে পারে না? আচ্ছা তাহলে একটা লাইন করে দিই, একটা লাইনের উপরে এটা চলতে থাকবে। তাহলে একটা লাইনের অনুসারে ধাক্কা দিচ্ছে, সামনে যাচ্ছে, পিছেরটাকে টেনে নিচ্ছে, এইভাবে একটা জিনিস চলতে শুরু করলো। আপনি কি বুঝতে পারতেছেন? ওই বাচ্চার এই ঢাকনাটাকে সামনে নেওয়ার এই ইঞ্জিনটাই হলো বাষ্প ইঞ্জিন, আর এই বাষ্প ইঞ্জিন থেকে আবিষ্কার হয়ে গেল এই অদ্ভুত জিনিসটা। একটু কমেন্ট বক্সে বলেন তো এই জিনিসটার নাম কি? একটু বলেন, এই যে জিনিসটা আবিষ্কার হলো, এই আবিষ্কৃত হওয়া জিনিসটার নাম কি? আসলে কি আবিষ্কার করলো এই বাচ্চা ছেলেটা? আবিষ্কার করলো বাষ্প ইঞ্জিন। আর সে বাষ্প ইঞ্জিন থেকে এই জিনিসটা কি আবিষ্কার হয়েছে? এই যে পিছন দিকে একটা লাইনের উপরে চলে, ফার্স্টে এটা সামনে যায়, তারপর পিছনে এগুলোকে টেনে টেনে নিয়ে যায়, এটা কি কি জিনিস আবিষ্কার হলো একটু বলেন। আমরা দেখতে চাই কমেন্ট বক্সে আপনারা বুঝছেন কিনা জিনিসটা কি আবিষ্কার হয়েছে। একটু বলার চেষ্টা করেন যে কি আবিষ্কার হলো। ঘুমিয়ে পড়লে হবে না, আমাদেরকে একটু বলতে হবে। চমৎকার, গুলশানারা আপু ধরে ফেলেছেন এটা কি আবিষ্কার হয়েছে। চমৎকার আপু, আপনার উত্তরটা সঠিক। এটা হচ্ছে ট্রেন আবিষ্কার হয়েছে। চমৎকার, সারা আপু বলেছেন ট্রেন আবিষ্কার হয়েছে। তাহলে ভাই এই যে ঘটনাটা ঘটলো, জেমস ওয়াট সাহেবের বাষ্প ইঞ্জিন, এই বাষ্প ইঞ্জিন আবিষ্কার হওয়ার ঘটনাটা ঘটেছিল মূলত ইংল্যান্ডে, মূলত ইউরোপে। তখন ইংল্যান্ডের আধিপত্য ছিল, তার কারণে পুরো ইউরোপেই বাষ্প ইঞ্জিনের মাধ্যমে, এর পরবর্তীতে রেলগাড়ি আসবার মাধ্যমে আমাদের এই শিল্প বিপ্লব ছড়িয়ে পড়েছিল, শিল্প বিপ্লবটা ছড়িয়ে পড়েছিল। আর বর্তমানে যদি আপনাকে জিজ্ঞেস করে পৃথিবীতে বর্তমানে কত নং শিল্প বিপ্লব চলতেছে, আপনাকে বলতে হবে চতুর্থ। বর্তমান পৃথিবীতে আমরা কিন্তু ধনতন্ত্র থেকে একটু বাইরে চলে গেছি, ঠিক আছে, একটু বোঝেন। বর্তমান পৃথিবীতে চলতেছে চতুর্থ শিল্প বিপ্লব। প্রতিটা শিল্প বিপ্লবে একটা কিছু আবিষ্কার হয়েছে, তারপর শিল্প বিপ্লবটা হয়েছে। ভাইয়া কিভাবে? ভাই প্রথম শিল্প বিপ্লবে আবিষ্কার হয়েছিল বাষ্প ইঞ্জিন অষ্টাদশ শতাব্দীতে, তারপর শুরু হয়ে গেছে আমাদের প্রথম শিল্প বিপ্লব। এরপর দ্বিতীয় শিল্প বিপ্লবে আমাদের কাছে এসেছিল বিদ্যুৎ। দ্বিতীয় শিল্প বিপ্লবে আমাদের কাছে এসেছিল বিদ্যুৎ। তৃতীয় শিল্প বিপ্লবে আমাদের কাছে এসেছিল ইন্টারনেট। তৃতীয় শিল্প বিপ্লবে আমাদের কাছে এসেছিল ইন্টারনেট। আপনাদের যখন মাঝার ভাই আপনাদেরকে আইসিটি পড়ান, তখন নিশ্চয়ই আইসিটি প্রথম পত্র নাই, একটাই পত্র, আইসিটি প্রথম অধ্যায়ে আপনি নিশ্চিতভাবে পড়েছেন তৃতীয় শিল্প বিপ্লব, ইন্টারনেট আবিষ্কার 1969। 1969 সালে যখন ইন্টারনেট আসলো, তখন শুরু হয়ে গেল আমাদের তৃতীয় শিল্প বিপ্লব। চতুর্থ শিল্প বিপ্লবটা মূলত ইন্টারনেটের নতুন নতুন অনেক কিছু আসছে। যেমন আমরা জানি চতুর্থ শিল্প বিপ্লবের এই সময়টাতে আমাদের আসছে এআই, আসছে রোবোটিক্স, আসছে হচ্ছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বায়োমেট্রিক্স, বায়ো ইনফরমেট্রিক্স, এগুলো আসার মধ্য দিয়ে বর্তমানে পৃথিবীতে চলতেছে চতুর্থ শিল্প বিপ্লব, ঠিক আছে। এই হচ্ছে শিল্প বিপ্লবের ঘটনা। আচ্ছা, শিল্প বিপ্লব মানে কি? মানে হচ্ছে ভাই শিল্প বিপ্লবের একটা উত্থান, একটা রেভলিউশন, শিল্পের রেভলিউশন। মানে হচ্ছে দেখেন, বাষ্প ইঞ্জিন আসবার মধ্য দিয়ে শিল্প সেক্টরে, মানে হচ্ছে কারখানাতে, ফ্যাক্টরিতে
পুরোপুরি একটা রেভলিউশন আসছে, নতুন নতুন অনেক কিছু আবিষ্কার হওয়া শুরু হয়েছে। এই জিনিসটাকে বোঝাচ্ছে। বিদ্যুৎ আসার পর পৃথিবীতে টেলিগ্রাম, আপনি আবার টেলিগ্রাম অ্যাপ বুঝিয়েন না, টেলিগ্রাম হচ্ছে সংবাদ আদান প্রদানের মাধ্যম। টেলিগ্রাম, বিদ্যুৎ আসার মাধ্যমে টেলিগ্রাম আসছে, বিদ্যুৎ আসার মাধ্যমে মানুষের ঘরে এই যে ফ্যান চলতেছে, লাইট জ্বলতেছে, এগুলো আসছে। তার মানে শিল্পের জগতে নতুন অনেক কিছু আসছে। তারপর ইন্টারনেট আবিষ্কারের মধ্য দিয়ে পুরো পৃথিবীর যোগাযোগ ব্যবস্থায় একটা বিপ্লব আসছে। তার মানে কোনো একটা বড় রকমের পরিবর্তন আসা শিল্পের জগতে, সেটাকে বলতেছে শিল্প বিপ্লব। ঠিক আছে? সো যখনই এরকম অসাধারণ কিছু একটা আবিষ্কার হয়েছে, নতুন একটা বিপ্লব আসছে। সো ওইটা যখন আবিষ্কার হয়েছে তখন থেকে নতুন একটা শিল্প বিপ্লব ধরতেছে। সো বাষ্প ইঞ্জিনে প্রথমটা, বিদ্যুতে দ্বিতীয়টা, ইন্টারনেটে তৃতীয়টা, এরপর চতুর্থটা বা বর্তমানটা ইন্টারনেটের নতুন নতুন জিনিসপত্র, যেমন রোবোটিক্স, যেমন বায়ো ইনফরমেট্রিক্স, যেমন হচ্ছে আমাদের এই যে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সো এরকম অনেকগুলোকে আমরা বলতেছি চতুর্থ শিল্প বিপ্লবের উপাদান। আশা করি ক্লিয়ার। এর পরবর্তীতে এখন এই শিল্প বিপ্লবের মাধ্যমে অষ্টাদশ শতাব্দীতে ইউরোপে এসেছিল ধনতান্ত্রিক অর্থনীতি বা পুঁজিবাদী অর্থব্যবস্থায়। এই অর্থব্যবস্থা 1929 সালে হয়েছিল বিশ্ব মন্দা বা দ্য গ্রেট ডিপ্রেশন। এই দ্য গ্রেট ডিপ্রেশনের সময় এই অর্থব্যবস্থা প্রবলভাবে ধাক্কা খায়। 1929 সালে শুরু হয়েছিল ডিপ্রেশনটা, 1930 সালে এই ডিপ্রেশনটার সর্বোচ্চ মাত্রা আমরা দেখতে পেয়েছি। তার কারণে যদি বলে বিশ্বমন্দা কত সালে হয়েছিল, 29 যদি অপশনে না থাকে আপনি অবশ্যই 30 দাগাবেন। ভাই দুইটাই আছে, কি দাগাবো ভাই? তখনও 30 দাগাবেন। ভাই বলছে শুরু হয়েছিল কবে? বিশ্বমন্দা বা দ্য গ্রেট ডিপ্রেশন শুরু হয়েছিল কবে? ভাই 29 দাগাবো। কথা আশা করি ক্লিয়ার। শুরু বললে 29 আর না বললে 30 দাগাবো। ঠিক আছে? এরপর এই দ্য গ্রেট ডিপ্রেশনটা আপনাকে প্রশ্ন করবে, দ্য গ্রেট ডিপ্রেশনের পর দ্য গ্রেট ডিপ্রেশনে কোন জায়গার শেয়ার বাজার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়? আমেরিকার শেয়ার বাজার। পরবর্তী প্রশ্ন, আমেরিকার শেয়ার বাজারের নাম কি? আমেরিকার শেয়ার বাজারের নাম কি? অথবা আমেরিকার শেয়ার বাজারটা কোথায় অবস্থিত? একটু বলেন, আমেরিকার শেয়ার বাজার কোথায়? আমাদের ধনতান্ত্রিক অর্থব্যবস্থার আতুর ঘর আমেরিকার শেয়ার বাজার, এটা কোথায়? একটু বলেন। দ্য গ্রেট ডিপ্রেশনটা ওইখানে তো সবচেয়ে বেশি প্রথম ক্ষতিগ্রস্ততা করেছিল, তারপর পুরো বিশ্বব্যাপী এটার প্রভাব আমরা দেখেছি। এখন প্রশ্ন হচ্ছে আমেরিকার শেয়ার বাজার ওই স্থানটাকে কি বলে বা এটা কোথায়? একটু বলতে হবে। সাদিয়া ইসলাম আপু, অবশ্যই ক্লাস শেষে আপনি স্লাইড পাবেন, কিন্তু স্লাইডের উপরে যে লেখাগুলো লিখেছি এগুলো পাবেন না। কেমন? এগুলো হচ্ছে এখন একটু মনোযোগ দিয়ে বোঝেন, তারপর হচ্ছে আপনাকে খাতায় লিখে ফেলতে হবে। আচ্ছা, এখন একটু কষ্ট করে বলেন আমেরিকার শেয়ার বাজারের নাম কি? আর যদি হচ্ছে লেখাগুলো এখন লিখতে সমস্যা, পরবর্তীতে আবার আপনি ভিডিওটা দেখবেন, আমাদের ফেসবুক গ্রুপে ভিডিওটা থাকবে, তখন আপনি একটু কষ্ট করে লিখে ফেলবেন। এখন একটু বোঝেন। আচ্ছা, আমেরিকার শেয়ার বাজারের নামটা আমি বলে দিচ্ছি, একটু আমাদের সময়ের অভাব, বলে দিতে হবে। হ্যাঁ, আচ্ছা, আমেরিকার শেয়ার বাজারের নাম হচ্ছে ওয়াল স্ট্রিট। আমেরিকার শেয়ার বাজারের নাম কি ভাই? ওয়াল স্ট্রিট। এটা একটা রাস্তা, ওই রাস্তাতে শেয়ার বাজারটা অবস্থিত, তার কারণ হচ্ছে ওয়াল স্ট্রিট। এবং এই ওয়াল স্ট্রিট নিয়ে বিশ্ববিখ্যাত একটা ম্যাগাজিনও আছে, যেটার নাম হচ্ছে ওয়াল স্ট্রিট জার্নাল। ওয়াল স্ট্রিট জার্নাল, ঠিক আছে? ওয়াল স্ট্রিট জার্নাল। এর পরবর্তীতে এই ওয়াল স্ট্রিটে আমাদের 1929 সালের দ্য গ্রেট ডিপ্রেশনে বা অর্থনৈতিক মন্দায় প্রচণ্ড ক্ষতি হলো, প্রচণ্ড। এই সময়টাতে আমেরিকার প্রেসিডেন্ট ছিল যে লোকটা, তার নাম হচ্ছে FDR। তার নাম FDR। পূর্ণরূপ কি? ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট আমেরিকার তখন প্রেসিডেন্ট ছিল। তিনি অর্থনৈতিক এই মন্দা বা মহামন্দা, দ্য গ্রেট ডিপ্রেশন মোকাবেলা করার জন্য একটা ব্যবস্থা দিল। ব্যবস্থাটার নাম হচ্ছে নিউ ডিল ব্যবস্থা। নিউ ডিল ব্যবস্থা, নিউ ডিল ব্যবস্থা। এর পরবর্তীতে এই অর্থনৈতিক মহামন্দা এবং আমাদের এই ধনতান্ত্রিক অর্থব্যবস্থার সমস্যাগুলো নিয়ে হচ্ছে আমাদের বিখ্যাত অর্থনীতিবিদ জন মেইনার্ড কেইনস। জন মেইনার্ড কেইনস তার বিখ্যাত বইটা লিখে ফেললো। ওই ব্যাপারটা আমরা পরে আলোচনা করব। এর পরবর্তীতে জন মেইনার্ড কেইনসের এই বইটা লেখার পর ধীরে ধীরে
এই অর্থনীতির যে সমস্যাগুলো ছিল সেগুলো কাটিয়ে উঠলো এবং বর্তমান পৃথিবীতে সবচেয়ে বেশি প্রচলিত অর্থনীতি হচ্ছে ধনতান্ত্রিক অর্থনীতি। কথা আশা করি ক্লিয়ার। ফার্স্টে হচ্ছে অষ্টাদশ শতাব্দীতে এটার উত্থান হওয়ার পর হচ্ছে এটা ধাক্কাটা খাইছে এইখানটাতে। এর পরবর্তীতে এইটা মোকাবেলা করার জন্য আমাদের জন মেইনার্ড কেইনস সে লিখছে বইটার পর ধীরে ধীরে সমস্যাগুলো সে সমাধান করে বর্তমান পৃথিবীতে সবচেয়ে বেশি প্রচলিত অর্থব্যবস্থা ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বা পুঁজিবাদী অর্থব্যবস্থা গেল একটা। পরবর্তীতে আমরা বৈশিষ্ট্য দেখব, ঠিক আছে? আচ্ছা, এর পরবর্তীতে আমাদের নির্দেশমূলক বা হচ্ছে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা। নির্দেশমূলক বা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা এইটা পুরোটা যার মাথা থেকে আসছে তার নাম হচ্ছে কার্ল মার্কস। আপনারা একটু কমেন্ট বক্সে আমাকে বলেন, এই কার্ল মার্কস উনি কোন দেশে জন্মেছিল, কোন দেশের অর্থনীতিবিদ? কার্ল মার্কসের জন্ম কোথায় একটু বলে ফেলেন, কোন দেশের অর্থনীতিবিদ এই লোকটা, ঠিক আছে? এরপর এই কার্ল মার্কসের অর্থনীতিটা প্রথম অ্যাপ্লাই করা হয়েছিল আমাদের যে জায়গাটাতে, সেই জায়গাটার নাম হচ্ছে রাশিয়া। কিছুক্ষণ পর আমরা দেখব রাশিয়াতে এটা কিভাবে এসেছিল। এরপর বাংলাদেশে বর্তমানে যে অর্থ ব্যবস্থাটা চলতেছে সেটার নাম হচ্ছে মিশ্র অর্থ ব্যবস্থা। লাস্টলি আরেকটা অর্থ ব্যবস্থা আছে, ইসলামী অর্থ ব্যবস্থা। আচ্ছা, চমৎকার, মনির ভাই অসাধারণ বলেছেন, অসাধারণ। মনির ভাই আমাদেরকে উত্তরটা পারফেক্টলি বলছেন, জার্মান। আমাদের কার্ল মার্কসের জন্ম হয়েছিল জার্মানিতে। মূলত তিনি একজন ইহুদি অর্থনীতিবিদ। পরবর্তীতে তার মৃত্যু হয়েছিল লন্ডনে এবং তার কবরটা অবস্থান করতেছে লন্ডনে। তার বিখ্যাত বন্ধু হচ্ছে ফ্রেডরিক এঙ্গেলস। আমরা এগুলো নিয়ে একটু পরে আলোচনা করব, ফ্রেডরিক এঙ্গেলস সহ অন্যান্য বিষয় নিয়ে। বাট তার জন্ম জার্মানিতে, কার্ল মার্কসের জন্ম জার্মানিতে। আচ্ছা, ধনতান্ত্রিক, নির্দেশমূলক, মিশ্র, ইসলামী, 4 রকম অর্থনৈতিক ব্যবস্থা। আশা করি ক্লিয়ার। আমরা একটু সামনে আগাই, এগুলো নিয়ে নির্দেশ, মিশ্র, ইসলামিক নিয়ে নিচে আরো বিস্তারিত আলোচনা হবে। আচ্ছা, এরপর ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বা পুঁজিবাদী অর্থব্যবস্থা একটু সংজ্ঞা বা অন্যান্য জিনিসপত্রগুলো দেখতে হবে। প্রথমেই বলতেছে যে অর্থব্যবস্থায় উৎপাদনের উপকরণ ব্যক্তিগত মালিকানা, ঠিক আছে? যে অর্থব্যবস্থায় উৎপাদনের উপকরণ মানে ওই যে ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, এগুলো ব্যক্তি মালিকানাতে থাকবে। সরকারি হস্তক্ষেপ ব্যতিরেকে, মানে সরকার কোনো প্রকার হস্তক্ষেপ করতে পারবে না, ঠিক আছে? অবাধ দাম প্রক্রিয়া, এই শব্দটা লাগবে। দাম প্রক্রিয়ার মাধ্যমে বাজার পরিচালিত হবে, সেটাকেই বলবো ধনতান্ত্রিক অর্থনীতি, ঠিক আছে? একদম সহজ কথাবার্তা। বাট যেই শব্দগুলোর নিচে দাগ দিয়েছি, সংজ্ঞাটা আপনি নিজের মতো লিখুন, বাট দাগ দেওয়ার শব্দগুলো আপনাকে লিখতেই হবে। শব্দগুলো কি? এটা একটা অর্থ ব্যবস্থা। এই অর্থ ব্যবস্থায় উৎপাদনের উপকরণের ব্যক্তিগত মালিকানা। এই অর্থ ব্যবস্থায় উৎপাদনের উপকরণের ব্যক্তিগত মালিকানা, সরকারি হস্তক্ষেপ নাই এবং দাম প্রক্রিয়ার মাধ্যমে, অবাধ দাম প্রক্রিয়ার মাধ্যমে বাজারটা পরিচালিত হয়, সেটাকেই বলবো আমরা ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা। ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার অনেকগুলো সংজ্ঞা অনেক অর্থনীতিবিদ দিয়েছে। এইসব সংজ্ঞা আমাদের মুখস্থ করার দরকার নাই। কেন? কারণ হচ্ছে আপনি একটু ভালো করে খেয়াল করে দেখেন, রণজিৎ স্যারের যে বইটা আছে, রণজিৎ স্যারের বইটার মধ্যে কয়েকজনের সংজ্ঞা দিচ্ছে। আবার আপনি যদি কষ্ট করে আমাদের লেকচার কিংবা হচ্ছে আমাদের যে অক্ষরপত্র আছে সেগুলোতে দেখেন, সেগুলোতে আরও কয়েকটা সংজ্ঞা দিচ্ছে। বাট সংজ্ঞাগুলোর মধ্যে কমন সংজ্ঞা কমই আছে। রেগান নামক একজন অর্থনীতিবিদের সংজ্ঞা একটু কমন, বাট এগুলো আসে না পরীক্ষায়। সো অন্য কোনো অর্থনীতিবিদের সংজ্ঞা খুব বেশি মুখস্থ করার দরকার নাই এই ক্ষেত্রে। আর যার একমাত্র সংজ্ঞাটা মুখস্থ করতে হবে সেটা হচ্ছে ভিআই লেনিন। তবে তারটা ধনতন্ত্রের সংজ্ঞা না, তারটা হচ্ছে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার সমালোচনা করে তিনি একটা কথা বলেছেন। ওকে, এটাকে দুঃখিত, ক্লোজ। আসলে ভাই এটাকে আর হচ্ছে বড় করা যাচ্ছে না। হ্যাঁ, মানে আমাদের হচ্ছে
না আয়াত আপু বলেছেন যে ভাই একটু লেখাটা জুম করেন, আসলে এখানে জুম করার কোনো অপশন নাই, হ্যাঁ আমাদেরকে এইভাবে আসলে দেখতে হবে, ঠিক আছে, আমি দুঃখিত এই ক্ষেত্রে। আচ্ছা, তারপর যেটা বলছিলাম, ভিএ লেনিন সাহেব বলেছেন ধনতন্ত্র বলতে উৎপাদনের উন্নত স্তরকে বোঝায়। ধনতন্ত্র বলতে উৎপাদনের উন্নত স্তরকে বোঝায়। বাট এই যে উন্নত স্তরটা বলছে, আপনি ভাবেন না এটা প্রশংসা করছে, সে খোঁচা দিচ্ছে, এটা সে খোঁচা, এটা তীব্র রকমের তিরস্কার করে বলছে ধনতন্ত্র বলতে উৎপাদনের ওই উন্নত স্তরকে বোঝায় যেখানে মনুষ্য শ্রমের উৎপাদন শুধু নয়, মানে হচ্ছে তারা নিজেরা শ্রম দিয়ে কোনো কিছু উৎপাদন করবে শুধু সেটা না, তাদের শ্রম শক্তিটাই পণ্যে পরিণত হয়। মনুষ্য শ্রমশক্তি নিজেই পণ্যে পরিণত হয়, কথাটা বলছে ভি.আই. লেনিন, ভ্লাদিমির ইলিচ লেনিন, ভ্লাদিমির ইলিচ লেনিন। তবে নামটা ভুল হয়েছে, এখানে নামটা লিখছি আমরা লেনিন, লেনিন, তার নাম কিন্তু লেনিন না, তার নামটা হচ্ছে লেনিন। এখানে ন হবে, এখানে কি হবে ভাই, ন হবে। পরীক্ষার হলে আমরা অসংখ্য শিক্ষার্থী এটা ভুল লিখি এবং আমাদের স্যাররাও ভুলটাকে টিক দেয়, বাট আপনাদেরকে ভুল লেখা যাবে না, ঠিক আছে। চমৎকার মনির ভাই বলেছেন, তবে মনির ভাই আপনিও কিন্তু আসলে লেনিনই লিখছেন, লেনিন হবে। ভ্লাদিমির তারপরে লিখছেন ইচিল, ভাই ইচিল না, এটা হবে ইলিচ, এরকম ভ্লাদিমির ইলিচ, তারপর হচ্ছে উলিয়ানভ, এটা একদম ঠিকঠাক লিখছেন, ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ লেনিন, ঠিক আছে। আপনি প্রশ্ন করতে পারেন লেনিন এটা আবার কি জিনিস, এটা কোত্থেকে আসছে? ভাই এটা হচ্ছে তার ছদ্মনাম, এটা তার ছদ্মনাম, এটা তার আসল নাম না, তার নাম হচ্ছে ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ। তাদের দেশে, তার দেশ হচ্ছে রাশিয়া, তার দেশ রাশিয়া, তা রাশিয়াতে তখন চলতেছিল জারদের শাসন, জার, ওখানে চলতেছিল জারদের শাসন, ঠিক আছে। আপনারা নিশ্চয়ই নাম শুনেছেন জুলিয়াস সিজার, সিজার যারা হচ্ছে সম্রাট হতেন তাদেরকে বলা হতো, যারা রোমে তাদেরকে বলা হতো সিজার, যারা হচ্ছে জার্মানিতে তাদেরকে বলা হতো কাইজার, জার্মানিতে বলতো কাইজার, আর রাশিয়াতে তাদেরকে বলতো জার, মানে হচ্ছে কিন্তু সম্রাটদের শাসন ছিল। ওই সম্রাটদের শাসনের বিরোধিতা করছিল এই লোকটা ভি.আই. লেনিন বা ভি.আই. লেনিন। তিনি যখন হচ্ছে বিরোধিতা করেন তখন তাকে তার দেশ থেকে বের করে দেয়, তিনি পলাতক হিসাবে পালিয়ে আসেন, তখন তিনি একটা ছদ্মনাম নেন, সেই ছদ্মনামটা হচ্ছে লেনিন। এই লেনিন এই নামটা কোত্থেকে আসছে আপনারা সবাই নিশ্চিতভাবে জানেন, রাশিয়াতে পৃথিবীর সবচেয়ে গভীরতম, পৃথিবীর সবচেয়ে গভীরতম হ্রদ আছে, সেই হ্রদটার নাম হচ্ছে বৈকাল, সে হ্রদের নাম কি, বৈকাল হ্রদ, হ্রদ এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে গভীর হ্রদ। এই বৈকাল হ্রদ থেকে একটা নদী বের হচ্ছে, নদীটার নাম হচ্ছে লেনা, নদীর নাম হচ্ছে লেনা নদী। এই লেনা নদীর নাম থেকে এই ভদ্রলোক তার ছদ্মনাম নিয়েছে লেনিন। এই ভদ্রলোক হচ্ছে রাশিয়াতে প্রথমবার সমাজতন্ত্র এনেছিল, রাশিয়াতে প্রথমবার সমাজতন্ত্র এনেছিল, ঠিক আছে। এর পরবর্তীতে ওকে, আচ্ছা, এর পরবর্তীতে এই ভদ্রলোকের কথা হচ্ছে এইটা, ধনতন্ত্র বলতে উৎপাদনের ওই উন্নত স্তরকে বোঝায় যেখানে মনুষ্য শ্রমের উৎপাদন শুধু নয়, মনুষ্য শ্রম শক্তি নিজেই পণ্যে পরিণত হয়, ঠিক আছে। এর পরবর্তীতে জান্নাত ইসলাম আপু বলেছেন সন্ত্রাসী ছিলেন, না না আপু সন্ত্রাসী ভুল করে বলা যাবে না, কারণ যারা হচ্ছে বাম ধারার রাজনীতিতে বিশ্বাস করে, যারা হচ্ছে সমাজতন্ত্রে বিশ্বাস করে, তাদের কাছে লেনিন অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি, এমনকি তার যে মরদেহ, সেই মরদেহ এখনও রাশিয়াতে সংরক্ষণ করা হচ্ছে, তার মরদেহ এখনও রয়েছে, তাকে কবর দেওয়া হয় নাই, তার মরদেহ এখনও রাশিয়াতে রাখা হয়, তার জন্মদিবস মৃত্যু দিবসে পুরো রাশিয়া জুড়ে উৎসব পালন করা হয়, ঠিক আছে। এবং তার নামে একসময় রাশিয়ার বিখ্যাত জায়গার নাম হয়ে গেছিল লেনিনগ্রাদ, লেনিনগ্রাদ, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি এই আমাদের অর্থনীতিতে। আচ্ছা, এরপর ধনতান্ত্রিক অর্থব্যবস্থাতে বাজার প্রক্রিয়া বা মূল্য ব্যবস্থার মাধ্যমে অর্থনৈতিক সমস্যার সমাধান করা হয়, এই কারণে এটাকে বলে মুক্ত বাজার অর্থনীতি বা ফ্রি মার্কেট ইকোনমি, ফ্রি মার্কেট ইকোনমি,
ঠিক আছে, 1930 সাল আগেই বলেছি, মহামন্দার পূর্ব পর্যন্ত এটাকে সমস্যার সমাধান হিসেবে দেখতো। 1936 সালে জন মেনার্ড কেন্স তার বিখ্যাত বইটা লিখেছে, দ্য জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট, ইন্টারেস্ট অ্যান্ড মানি। এখানে কমা হবে কিন্তু, দ্য জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্টের পর কমা হবে, এমপ্লয়মেন্ট, ইন্টারেস্ট অ্যান্ড মানি। গ্রন্থটা প্রকাশিত হওয়ার পর এটার অসারতা প্রমাণ হয়, তবে বর্তমানে বিশ্বে অধিকাংশ দেশেই এটা চলতেছে। ঠিক আছে, ওকে। এরপর আমরা একটু সামনে আগাবো। একদম, একজন আমাদেরকে কমেন্ট করেছেন বলশেভিক নেতা। জি আচ্ছা, সো বলশেভিক নেতা হচ্ছে কেন বলে, কারণ তার পার্টি, ওনার পার্টিটার নাম হচ্ছে বলশেভিক পার্টি, তার কারণে তাকে বলা হয় বলশেভিক নেতা। ওকে আচ্ছা, ধনতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য, প্রত্যেকটা বইতে 10-12টা করে বৈশিষ্ট্য আছে, বা 10-12টা বৈশিষ্ট্য লেখার দরকার নাই। এইখানে আমরা মাত্র 1, 2, 3, 4, 5, 6, 7টা বৈশিষ্ট্য লিখছি। এই 7টা হচ্ছে মূল বৈশিষ্ট্য। আপনি 10-12টা লেখেন, আমার কোনো বাধা নাই, বাট এই 7টা যেন থাকে, এই 7টা যেন অবশ্যই থাকে, তাহলে হবে না। ফার্স্ট কথাই হচ্ছে ব্যক্তিগত মালিকানা অথবা ব্যক্তিগত সম্পদ। পরেরটা হচ্ছে উদ্যোগের স্বাধীনতা, ভোক্তার স্বাধীনতা, স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা, অবাধ প্রতিযোগিতা, সর্বাধিক মুনাফা অর্জন করা যায়, শ্রেণী শোষণ বা শ্রমিক শোষণ করা যায়। ঠিক আছে, কথা ক্লিয়ার? এগুলোর ব্যাখ্যা আমি পরে যাব। সবার আগে আমি যেটা ব্যাখ্যা করব সেটা হচ্ছে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। আমরা ব্যাখ্যা করব স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। সুন্দর করে লিখতে হবে, ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় কোনো সরকার বা কোনো কর্তৃপক্ষ সাধারণত দাম নির্ধারণ করে দেন না, বাজারে চাহিদা এবং যোগানের মধ্য দিয়ে, দাম নির্ধারিত হয়। এগুলো বাংলায় লিখবেন, চাহিদা এবং যোগানের মধ্য দিয়ে দাম নির্ধারিত হয়। এর পাশাপাশি যখন যোগানের চেয়ে চাহিদা বেশি, চাহিদা কি ভাই বেশি, তখন দাম বৃদ্ধি পাবে। একদম সহজ কথা, সুন্দর করে লিখবেন, যখন বাজারে যোগানের চেয়ে চাহিদাটা বেশি তখন দাম বৃদ্ধি পাবে, যখন চাহিদার চেয়ে যোগানটা বেশি তখন দামটা কমবে বা দাম হ্রাস পাবে। সুন্দর করে বাংলায় লিখবেন, লেখার পর অবশ্যই একটা গ্রাফ এঁকে ফেলবেন, অবশ্যই একটা গ্রাফ দিতে হবে। ঠিক আছে, সুন্দর করে এঁকে ফেলবো। এরপর এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস আঁকার পর আমরা মোটামুটি এখানে সবাই আমরা জানি দামটাকে সাধারণত আমরা ওয়াই অ্যাক্সিসে বা হচ্ছে আমাদের উলম্ব তলে রাখবো। এর পরবর্তীতে এখানে হচ্ছে পণ্যের পরিমাণ, যদিও আমরা এটাকে 2 নম্বর চ্যাপ্টারে ব্যাখ্যা করব, তারপরও এখানে একটু মুখস্থ আপনি ডিমান্ড কার্ভটা এঁকে ফেলবেন। ঠিক আছে, ডিমান্ড কার্ভ এখানে আমরা নিম্নমুখী বা হচ্ছে নিচের দিকে যাচ্ছে এরকম আমরা এঁকেছি। কেন নিচের দিকে টিকে যায় এগুলো আমরা জানি, বাট ওইটা আমরা ওই 2 নম্বর চ্যাপ্টারে আলোচনা করবো। এখানে জাস্ট মুখস্থ আঁকবেন। এর পরবর্তীতে এটা হচ্ছে আমার সাপ্লাই কার্ভ। ঠিক আছে, যদি ইচ্ছে হয় ডি প্রাইম, এস প্রাইম আপনি দিতে পারবেন। ঠিক আছে, অথবা এই পাশ থেকে এস গেছে, এখানে এস প্রাইম দিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা ঊর্ধ্বমুখী, এটা নিম্নমুখী। তারপর এটা হচ্ছে আমার একদম সহজ সাম্যাবস্থা বা হচ্ছে ভারসাম্য। এর পরবর্তীতে এরকম একটা টান দিবেন, এর পরবর্তীতে এই পাশে একটা টান দিয়ে দিবেন, শেষ। ঠিক আছে, সো এরকম করার পর যে ব্যাপারটা হবে আপনার, ওকে, চাহিদার তুলনায় যোগান যদি কম হয় আবার দাম বৃদ্ধি পাবে। একদম ঠিকঠাক বলেছেন। আচ্ছা, সো এরপর আপনাকে যেটা বলতে হবে যে এইটা সাম্যাবস্থা। সো এখানে হচ্ছে মনে করেন পি, এখানে হচ্ছে আমার কিউ। যখন হচ্ছে দামটা বেড়ে গেল, দামটা বাড়লো, মনে করেন P1 হয়েছে, P1 হলে যোগানটা কি হবে, এই যে সাপ্লাইটা কিউ থেকে Q1 হয়ে গেছে। ঠিক আছে, কিন্তু মানুষ, আপনি বলবেন দাম বাড়ার কারণে যোগান বেড়ে গিয়েছে, কিন্তু মানুষ সেটাকে কম কিনতে শুরু করেছে। সো মানুষ সেটাকে কিনতেছে Q2। এর পরবর্তীতে যখন দাম হচ্ছে কমে যায়, তখন মনে করেন এখানে P2, ঠিক আছে, দাম যখন কমে গেছে P2 হয়েছে, তখন আপনি দেখান যে ভাই তখন এই যে আমার যোগানটা হচ্ছে কমে গেছে কিন্তু আমার চাহিদাটা বেড়ে গেছে। একটু কষ্ট করে এটা ব্যাখ্যা করে দেন। ঠিক আছে, ওকে,
আচ্ছা, সো যেই ব্যাপারটা হচ্ছে আমাদের P1 এর ক্ষেত্রে হচ্ছে একটু দাম বাড়ায় দেখাইছি, P2 এর ক্ষেত্রে দাম কমিয়ে রেখেছে। ফার্স্টে যখন দামটা বেড়েছে, দাম বাড়লে আমরা মোটামুটি দ্বিতীয় চ্যাপ্টার থেকে মোটামুটি সবাই জানি দাম বাড়লে যোগানটা বাড়ে কিন্তু চাহিদাটা কমে। আপনাকে এগুলো একটু বিন্দু দ্বারা দেখাতে হবে। মনে করেন এটা এই বিন্দু, এটা সি বি বিন্দু, এটা ই বিন্দু, ইকুইলিব্রিয়াম, তার কারণে ই দিচ্ছি, এটা সি বিন্দু, এইভাবে একটু বলবেন যে যখন দামটা বাড়ে তখন হচ্ছে আমার চাহিদা কমে যায়, কমে গিয়ে এখানে বি বিন্দুতে রেখাটি ছেদ করেছে, তার কারণে Q2-তে চলে আসে, কিন্তু যোগানটা বেড়ে বি বিন্দুতে যায়, তার কারণে এখানে যোগান Q থেকে Q1-এ চলে আসে, যোগান বৃদ্ধি পায়। দাম কমে যাওয়ার পর তখন হচ্ছে আমার চাহিদা বৃদ্ধি পায়, যোগান কমে যায়। এইভাবে আমাদের যোগান এবং চাহিদার মিথস্ক্রিয়ার মধ্য দিয়ে হচ্ছে দাম নির্ধারিত হয়, যেটি কেউ সরাসরি নিয়ন্ত্রণ করে না, স্বয়ংক্রিয়ভাবে বাজার থেকে নির্ধারিত হয় যেন এক অদৃশ্য হাতের ইশারায়। আর এটিকেই বলা হয় স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। এগুলোকেই বলা হয় স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। এ বি বিন্দু কি উদ্বৃত্ত? আচ্ছা, এ বি আপনি বলতে চাচ্ছেন এই যে এইখানটাতে, ঠিক আছে, এ বি বিন্দু যখন হচ্ছে আমাদের এইখানে আমরা বিক্রি করতে পারবো না তখন এইটা উদ্বৃত্ত থাকবে, জি। আর এই পাশটাতে মনে করেন এটা সি বিন্দু দিয়েছি, এটা ডি বিন্দু দিয়েছি, তাহলে সিডি হচ্ছে আমাদের ঘাটতি। মানুষজন চাচ্ছে সি বিন্দুতে যাইতে কিন্তু হচ্ছে ডিতে এসে থেমে যাচ্ছে, সো তখন হচ্ছে বাজারে জিনিসটার একটা ঘাটতি বা হচ্ছে কমতি থাকবে। ঠিক আছে, আশা করি ক্লিয়ার একদম। জান্নাত ইসলাম আপু যেটা বলছেন, হ্যাঁ এটা উদ্বৃত্ত। এবার বলেন ঘাটতি কোনটা হবে? ঘাটতি হচ্ছে নিচের এই জায়গাটা হচ্ছে ঘাটতি হবে। ঠিক আছে, মানে মানুষ কিনতে চাচ্ছে কিন্তু পাচ্ছে না, সো বাজারের সম্পদটার ঘাটতি আছে। ডি হচ্ছে আমার সাপ্লাই কার্ভের উপরের বিন্দু, সি হচ্ছে আমার ডিমান্ড কার্ভের উপরের বিন্দু, চাইতেছে সি পর্যন্ত, ডিতে এসে শেষ, সো ঘাটতি। আচ্ছা, আবিদ দেওয়ান ভাই বলেছেন উদ্বৃত্ত মানে কি? উদ্বৃত্ত মানে হচ্ছে ভাই, মনে করেন আপনার কাছে 10টা মোবাইল আছে, দোকানে আপনি মোবাইল বিক্রেতা, আপনার কাছে মোবাইল আছে 10টা, কিন্তু মানুষ কিনতেছে 2টা, তো বাকিগুলো কি হবে? জমা পড়ে থাকবে, এক্সট্রা জমা পড়ে আছে, সেটাকে বলে উদ্বৃত্ত। ঠিক আছে, আর ঘাটতি মানে কি? আপনার কাছে মোবাইল আছে 10টা, কাস্টমারে কিনতে যাচ্ছে 15টা, তো লস কয়টা? 5টা, তাহলে 5টা আপনার কাছে কমতি আছে, ঘাটতি আছে, সেটাকে বোঝাচ্ছি। ঠিক আছে, সো এখানে হচ্ছে কিনতে চাচ্ছে মানুষ এ পর্যন্ত, কিন্তু আপনার কাছে বি পর্যন্ত এক্সট্রা আছে, উদ্বৃত্ত। কিনতে চাচ্ছে সি পর্যন্ত, আছে কম ডি পর্যন্ত, তাহলে সেটাকে বলতেছি ঘাটতি। ঠিক আছে, আশা করি যারা হচ্ছে 25-এ পরীক্ষা দেবেন তাদের এটা একটু কম বোঝার কথা, কারণ তাদের 2 নম্বর চ্যাপ্টারটা ভালো করে পড়া হয়নি, তার কারণে না বুঝতে পারেন। দ্বিতীয় চ্যাপ্টার এটা আরো ভালো করে বুঝতে পারবেন। যারা এইচএসসি 24 আছেন তাদের এটা একদম ক্লিয়ার হয়ে যাওয়ার কথা আশা করি। আচ্ছা, এরপর স্বয়ংক্রিয় দাম ব্যবস্থার পর আমরা যদি একটু বলি অবাধ প্রতিযোগিতা। এই বাজারে যেহেতু আমার কোনো হচ্ছে উদ্যোগের অভাব নেই, যে কেউ উদ্যোগ নিতে পারে, অসংখ্য উদ্যোক্তা, তাই অবাধ প্রতিযোগিতা দেখা দেয়, কেউ প্রতিযোগিতাতে বাধা দেয় না। সর্বাধিক যারা হচ্ছে উদ্যোক্তা তারা সবচেয়ে বেশি মুনাফা এই বাজারে অর্জন করেন, কেননা এই বাজারে শ্রমিক শোষণ করা যায়। এরপর কয়েকটা পয়েন্ট নিজে থেকে লিখে ফেলবেন। শ্রমিক যেহেতু শোষিত হয় তার কারণে 2টা শ্রেণী তৈরি হয়, একটা হচ্ছে ধনিক শ্রেণী, একটা হচ্ছে আমার শ্রমিক শ্রেণী। তাদের মধ্যে একটা স্বার্থের দ্বন্দ্ব দেখা দেয়, এদের মধ্যে স্বার্থের দ্বন্দ্ব দেখা দেয়। স্বার্থের দ্বন্দ্ব দেখা দেওয়ার কারণে এই বাজারে কিছুটা হচ্ছে বা এই অর্থ ব্যবস্থাতে কিছুটা শ্রেণী বৈষম্য, কি ব্যাপার ভাই? শ্রেণী বৈষম্য বিরাজ করে। তার পরবর্তীতে এই বাজারে মূল্যস্ফীতি বা মুদ্রাস্ফীতি দেখা যায়। তবে এই অর্থব্যবস্থাতে ধনীরা আরো বেশি ধনী হয়ে উঠতে পারে। ঠিক আছে, একটু কষ্ট করে লিখবেন। আচ্ছা, ধনিক না, এটা হচ্ছে ধনিক শ্রেণী। যারা হচ্ছে ধনিক, যারা হচ্ছে উদ্যোক্তা, শিল্পপতি, যারা হচ্ছে কারখানা স্থাপন করতেছে এবং অত্যাধিকভাবে বড় লোক হয়ে উঠতেছে, তারা হচ্ছে ধনিক শ্রেণী। আর যারা হচ্ছে কাজ করে ওইখানে মজুরি পায় তারা শ্রমিক শ্রেণী। ঠিক আছে, ওকে। তো শ্রমিক শ্রেণীর মধ্যে স্বার্থের দ্বন্দ্ব সৃষ্টি হয়, ধীরে ধীরে ওই বাজারে ধনী গরিব বৈষম্য বা এই অর্থনীতিতে ধনী গরিব বৈষম্য তৈরি হয়। আরেকটা বৈশিষ্ট্য মুদ্রাস্ফীতি বা মূল্যস্ফীতি দেখা দেয়। এই অর্থ ব্যবস্থার মধ্যে
সম্পদের অসম বন্টন হয়। আচ্ছা, মুদ্রাস্ফীতি আর মূল্যস্ফীতি কি দেওয়ান ভাই, এটা আমরা হচ্ছে পরে ব্যাখ্যা করব। হ্যাঁ, এখন মানে মুদ্রাস্ফীতি বা মূল্যস্ফীতি আমাদের একটা চ্যাপ্টারই আছে, ওই চ্যাপ্টারটাতে আমরা ব্যাখ্যা করব। কেমন, এখন একটু না আলোচনা করি, এটা বেশ বড় টপিক। আচ্ছা, এরপর ভোক্তা মানে হচ্ছে ক্রেতা, ক্রেতার স্বাধীনতা আছে, যেটা ইচ্ছা কিনতে পারবেন। উদ্যোগের স্বাধীনতা, যে কেউ যে কিছু উৎপাদন করতে পারবেন, ব্যক্তিগত মালিকানা বা সম্পদ। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। এবার ধনতান্ত্রিকের এখানে একটা ছবি দিয়েছি জাস্ট সুন্দরের জন্য। এবার হচ্ছে আমাদের নির্দেশমূলক বা সমাজতান্ত্রিক। আচ্ছা, জান্নাত ইসলাম আপু বলেছেন আপনিও এটা বোঝেন না, ঠিক আছে। আচ্ছা, আমরা ক্লাসের শেষে না হয় একটু আলোচনা করব। হ্যাঁ, এখন একটু আগাই। আচ্ছা, নির্দেশমূলক বা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা, প্রথমেই এটার জনক হচ্ছে কার্ল মার্কস। আমরা জানি 1917 সালে রুশ বিপ্লবের পর রাশিয়াতে সর্বপ্রথম সমাজতন্ত্রের গোড়াপত্তন হয়। 1917 সালের বিপ্লব, ঠিক আছে। বিপ্লবটার নামও আপনি বলতে পারেন, এটার অনেকগুলো নাম। কেমন, এটার একটা নাম হচ্ছে অক্টোবর বিপ্লব, ঠিক আছে। অক্টোবর বিপ্লব কেন, অক্টোবর মাসে হয়েছিল তাই। এটার আরেকটা নাম রুশ বিপ্লব, কেন, এটা রাশিয়াতে হয়েছিল তাই। এটার আরেকটা নাম বলশেভিক বিপ্লব, বলশেভিক ভাই কেন, এটা বলশেভিক পার্টি করেছিল তার কারণে বলশেভিক বিপ্লব। ভাই এটার আরেকটা হচ্ছে সমাজতান্ত্রিক, সমাজতান্ত্রিক বিপ্লব। ভাই কেন, ভাই এটা সমাজতন্ত্র আনার জন্য হয়েছিল তার কারণে সমাজতান্ত্রিক বিপ্লব 1917 সালে হয়েছিল। এরপর তারা 1923 সালে একটা পলিসি দিল, NEP, নিউ ইকোনমিক পলিসি। এটার মাধ্যমে সমাজতন্ত্র স্টার্ট করেছিল, ঠিক আছে। এখন 1930 সালে জোসেফ স্ট্যালিন, ঠিক আছে, রাশিয়ায় মার্কসের অর্থনীতি চালু করেন। যদিও এটাকে স্ট্যালিনিস্ট গ্রোথ মডেল নামে প্ল্যান্ড বা হচ্ছে কমান্ড বা সোশিয়ালিস্টিক ইকোনমি বলা হয়। প্ল্যান মানে পরিকল্পিত, কমান্ড মানে হচ্ছে নির্দেশ দেয়, নির্দেশক অর্থনীতি, সোশিয়ালিস্ট মানে হচ্ছে সমাজতান্ত্রিক। কথাবার্তা এই। এখন জোসেফ স্ট্যালিন একটু আলাদা করে বোঝার আছে। সমাজতান্ত্রিক যে রাশিয়া ছিল বা সোভিয়েত ইউনিয়ন ছিল, তখন কিন্তু রাশিয়ার নামটা ওরা চেঞ্জ করেছিল। ওরা এটাকে বলতো USSR, ইউনাইটেড সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক, ইউনাইটেড সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক, ঠিক আছে। মানে হচ্ছে সাবেক সোভিয়েত ইউনিয়ন, সোভিয়েত ইউনিয়ন। এই সোভিয়েত ইউনিয়নে যে মানুষটা সবচেয়ে বেশি বছর ধরে ক্ষমতায় ছিলেন তার নাম হচ্ছে জোসেফ স্ট্যালিন। রাশিয়াতে সবচেয়ে বেশি সময় ক্ষমতায় ছিলেন, এক নম্বর কথা। দুই নম্বর কথা, আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়ায় কে ক্ষমতায় ছিলেন? উত্তর জোসেফ স্ট্যালিন। তাহলে দুই নম্বর কথা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এ লোকটা ক্ষমতা ছিল। তিন নম্বর কথা কি? তিন নম্বর কথা হচ্ছে পঞ্চবার্ষিক পরিকল্পনা। এইটা আমাদের অর্থনীতিতে লাগবে, পঞ্চবার্ষিক পরিকল্পনা, ঠিক আছে। আমাদের যারা হচ্ছে আমাদের ওই যে কি বলে এটার নাম, এই যে 25 ব্যাচ আছেন, তারা একদম লাস্ট একটা চ্যাপ্টার দেখবেন উন্নয়ন পরিকল্পনা। উন্নয়ন পরিকল্পনা একটা চ্যাপ্টার কিন্তু আছে, ঠিক আছে, উন্নয়ন পরিকল্পনা, ঠিক আছে। উন্নয়ন পরিকল্পনার মধ্যে এই শব্দটা বারবার আসবে, পঞ্চবার্ষিক পরিকল্পনা। সো এই পঞ্চবার্ষিক পরিকল্পনার বুদ্ধি আসছে হচ্ছে স্ট্যালিনের মাথা থেকে। তাহলে সোভিয়েতের সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় ছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ক্ষমতায় ছিল, এবং পঞ্চবার্ষিক পরিকল্পনার বুদ্ধি যার মাথা থেকে আসছে তার নাম হচ্ছে স্ট্যালিন, ঠিক আছে। এখন আপনাদেরকে হচ্ছে বাংলাদেশের পঞ্চবার্ষিক পরিকল্পনা নিয়ে জিজ্ঞেস করবো না, এটা আরেকদিন আমরা বলবো। বাংলাদেশে 1973 সালে পঞ্চবার্ষিক পরিকল্পনা ফার্স্ট স্টার্ট হয়েছিল, বর্তমানে 8মটা চলতেছে। বর্তমানে দেশে 8 নম্বর পঞ্চবার্ষিক পরিকল্পনা চলমান। আচ্ছা, এরপর নির্দেশমূলক অর্থনীতি বলতে কি বোঝায়? নির্দেশমূলক অর্থনীতি হচ্ছে এমন একটা অর্থব্যবস্থা যেখানে অর্থনৈতিক কার্যক্রমের নিয়ন্ত্রণ একটা কেন্দ্রীয় কর্তৃপক্ষের কাছে থাকবে। তাহলে নির্দেশমূলক অর্থনীতি হলো এমন একটা অর্থনৈতিক ব্যবস্থা যেখানে অর্থনীতির নিয়ন্ত্রণ একটা কেন্দ্রীয় কর্তৃপক্ষের কাছে থাকে এবং সম্পদের মালিকানা ব্যক্তির পরিবর্তে রাষ্ট্রের কাছে বা সমাজের কাছে বা ওই কেন্দ্রীয় কর্তৃপক্ষের কাছে থাকে।
এবং উৎপাদিত পণ্য সমাজের মানুষের কাজের পরিমাণ এবং যোগ্যতা অনুযায়ী বণ্টিত হয়। কাজের পরিমাণ এবং যোগ্যতা অনুযায়ী বণ্টিত হয়। কাজের পরিমাণ এবং যোগ্যতা অনুযায়ী কেন? কারণ সাধারণত অন্যান্য সমাজে আমার জমি, আমার জায়গা, সো আমি বেশি সম্পদ পাবো এভাবে নেয়, কিন্তু এখানে সম্পদের পরিমাণটা কাজ দেখে, যোগ্যতা দেখে দেয়া হবে। আশা করি কথাবার্তা ক্লিয়ার। আমাদের কার্ল মার্কস তার বিখ্যাত গ্রন্থ দাস ক্যাপিটাল, দাস ক্যাপিটাল এইটার মাধ্যমে এটা জন্ম দিয়েছেন। যদিও দাস ক্যাপিটাল লেখার আগেই তার আরেকটা বই লিখছিল, সেটার নাম হচ্ছে কমিউনিস্ট ম্যানিফেস্টো, কমিউনিস্ট ম্যানিফেস্টো, ঠিক আছে? আচ্ছা, কমিউনিস্ট ম্যানিফেস্টো, ওকে। এর পরবর্তীতে যদি আপনাকে প্রশ্ন করে পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক দল কোনটা, তাহলে হচ্ছে অস্ট্রেলিয়ান লেবার পার্টি। অস্ট্রেলিয়ান লেবার পার্টি কুইন্সল্যান্ডে, মানে আমাদের অস্ট্রেলিয়াতে অনেকগুলো স্টেট বা রাজ্য আছে, তার মধ্যে একটা রাজ্যের নাম হচ্ছে কুইন্সল্যান্ড। ওই কুইন্সল্যান্ডের রাজ্যের নির্বাচনে তারা হচ্ছে অংশ নিয়েছিল অস্ট্রেলিয়ান লেবার পার্টি। আর পৃথিবীতে ফার্স্ট কোথায় সমাজতন্ত্র আসে এটা জিজ্ঞেস করলে উত্তর হচ্ছে সোভিয়েত বা হচ্ছে রাশিয়াতে। কথা ক্লিয়ার? প্রথম পার্টি কোনটা, তারপর হচ্ছে প্রথম কোথায় এসছে, তারপর হচ্ছে কে আনছে, কোন বইতে আনছে, প্রথম বই কোনটা, সব আমরা বলে ফেলছি, সংজ্ঞাটা দিয়ে দিচ্ছি। এখন আসেন একটু হালকা পাতলা উদ্দেশ্য আমাদের এই অর্থব্যবস্থার মানে হচ্ছে কার্যাবলী বা হচ্ছে বৈশিষ্ট্য বা উদ্দেশ্য দেখে ফেলি। আচ্ছা, এই হচ্ছে তার উদ্দেশ্য। একদম মনির ভাই ঠিকঠাক বলছেন, এই অর্থব্যবস্থাতে শ্রেণী শোষণটা থাকবে না। কেন শ্রেণী শোষণ থাকবে না আসলে একটু দেখে ফেলি। অর্থব্যবস্থার বৈশিষ্ট্য ফার্স্টেই রাষ্ট্রীয় মালিকানা বা সামাজিক মালিকানা, রাষ্ট্রীয় মালিকানা বা সামাজিক মালিকানা। এরপর ভাই যেটা মাত্র বলেছে সেই কথাটা, শ্রেণী শোষণ অনুপস্থিত, শ্রেণী শোষণ অনুপস্থিত, অর্থাৎ এই অর্থব্যবস্থাতে ধনীরা গরিবদেরকে কোনো প্রকার শোষণ করতে পারবে না, ঠিক আছে? সো শ্রেণী শোষণ অনুপস্থিত। এরপর অবাধ প্রতিযোগিতা অনুপস্থিত। কেন? কারণ যখন হচ্ছে এই অর্থব্যবস্থায় যারা বড় লোক তারা হচ্ছে গরিবদেরকে শোষণ করতে যায়, সেটা করার সুযোগ দেয় না। পাশাপাশি এই অর্থব্যবস্থায় কি উৎপাদিত হবে, কি উৎপাদিত হবে না, সব কিছু কেন্দ্রীয় কর্তৃপক্ষ ঠিক করে দেয়। তার কারণে অবাধ প্রতিযোগিতা হয় না। মনে করেন চাল উৎপাদন করতেছে দুজন, 3 নম্বর কেউ একজন চাল উৎপাদন করতে চাইল, কেন্দ্রীয় কর্তৃপক্ষ বাধা দেবে যে না, দরকার নাই, দুজন তো করতেছেই, আপনার দরকার নাই। সো এই কারণে এখানে অবাধ প্রতিযোগিতা হবে না। ওকে, এরপর কেন্দ্রীয় অর্থনৈতিক পরিকল্পনা, আয়ের সুষম বন্টন হবে, কাজের পরিমাণ এবং গুণ অনুযায়ী পারিশ্রমিক বন্টন হবে, এটা আগেই দেখছি। স্বতঃস্ফূর্ত উৎপাদন, সর্বাধিক সামাজিক কল্যাণ, সবচেয়ে বেশি সামাজিক কল্যাণ হবে, সবচেয়ে বেশি সামাজিক কল্যাণ এই অর্থব্যবস্থাতে দেখা যাবে। এরপর মুদ্রাস্ফীতি অনুপস্থিত, ভোক্তার চাহিদার উপর নিয়ন্ত্রণ, আর্থসামাজিক এবং রাজনৈতিক লক্ষ্যের সমন্বয়ে কেন্দ্রীয় পরিকল্পনা, যেটা আগেও আমরা একবার বলেছি, এই যে কেন্দ্রীয় অর্থনৈতিক পরিকল্পনা। আচ্ছা, আর মুদ্রাস্ফীতির অনুপস্থিতি, এটা আবার আসছে, এখানে মুদ্রাস্ফীতি নাই। মুদ্রাস্ফীতি কি আমরা লাস্টে বোঝাবো, শুধু আপনি বোঝেন মুদ্রাস্ফীতিটা ধনতন্ত্রতে আছে, এটাতে নাই, ধনতন্ত্রতে আছে, এটাতে নাই। ওকে, কথা ক্লিয়ার? একটু নিচে যাই, মিশ্র অর্থব্যবস্থা। আমরা একটু মিশ্র অর্থব্যবস্থাটা দেখব। আচ্ছা, ওকে, আচ্ছা, আমরা একটু পড়াতে মনোযোগ দেই, আমরা হচ্ছে অন্যান্য কথাবার্তা না বলে একটু পড়াতে মনোযোগ দিই, কেমন? ওকে, মিশ্র অর্থব্যবস্থাতে ধনতন্ত্র এবং সমাজতন্ত্র দুর্বলতা বাদ দিয়ে দুইটারই হচ্ছে গুণগুলা নিব। ধনতন্ত্র সমাজতন্ত্রের দুর্বলতা বাদ দিব, গুণগুলো নিব, নিয়ে একটা অর্থব্যবস্থা গড়ে তুলব। তারাই বলবো মিশ্র অর্থব্যবস্থা। সরকারি আর বেসরকারি উদ্যোগ পাশাপাশি অবস্থান করে, পাশাপাশি অবস্থান করে। একটু কষ্ট করে বলেন, বাংলাদেশে এই অর্থব্যবস্থাটা আছে, বাংলাদেশে অর্থব্যবস্থাটা আছে 80-র দশকে, তখন কে ক্ষমতায় ছিল? 80-র দশকে কে ক্ষমতায় ছিল একটু বলেন দেখি, আপনাদের রাজনৈতিক জ্ঞান কতটুকু প্রখর দেখা যাক একটু। 80-র দশকে কে ক্ষমতায় ছিল একটু বলেন। 80-র দশকে বাংলাদেশের রাজনীতিতে কে ক্ষমতায় ছিলেন?
একটু বলবেন। আমরা অপেক্ষা করছি আপনাদের উত্তরের। এতক্ষণ হচ্ছে কমেন্ট বক্সে আপনারা অনেক কিছু বলাবলি করছিলেন, এখন কষ্ট করে হচ্ছে উত্তরটাও বলাবলি করেন। সাদি রহমান উনি বলেছেন জাতীয় পার্টি, চমৎকার। আর কেউ? একদম জাতীয় পার্টি, জানি না ভাইয়া। ওকে, আচ্ছা, যারা যারা জাতীয় পার্টি বলেছেন উত্তরটা সঠিক। হ্যাঁ, আচ্ছা, জান্নাত ইসলাম আপু বলেছেন জিয়াউর রহমান। আপু জিয়াউর রহমানের উত্তর হয় নাই। হ্যাঁ, জিয়াউর রহমান ছিল না। ওকে, আচ্ছা, আমরা একটু ব্যাখ্যাতে যাই। হ্যাঁ, আচ্ছা, একটা কথা করে বলি। ফার্স্টে একজন আমাদেরকে বলেছেন যে ভাই এটা অক্ষরপত্রের বইয়ে হুবহু আছে। আচ্ছা, তাদের মানে অনেক কিছু আমরা একটু বলে দেই। মনির ভাই বলেছেন বঙ্গবন্ধু মেবি, তারপর হচ্ছে কমেন্ট ডিলিটও করে দিয়েছেন। না ভাই, হয় নাই। হ্যাঁ, জান্নাত ইসলাম আপু পরবর্তী বলেছেন এরশাদ। এবার উত্তর ঠিক আছে, আমরা একটু ঠিক আছে উত্তর যারা দিয়েছেন ধন্যবাদ। এবার একটু বলি। প্রথমত আমরা এখানে যা কিছু লিখতেছি সবই কোনো না কোনো বইতে আছে। সব কিছু কোনো না কোনো বইতে আছে। ঠিক আছে, বাজারে মানে আমি আজকে বইপত্র নিয়ে আসি নাই, আমাদের পরের স্টুডিওতে আমি বইপত্র আনিনি, বাট বইপত্রগুলো আনলে আপনাদেরকে দেখানো যেত। বাজারে যতগুলো বই আছে, রণজিৎ স্যারের বইটা আছে, অক্ষরপত্রের বইটা আছে, লেকচারের বই আছে, পাঞ্জারির সাপ্লিমেন্ট আছে, প্রত্যেকটা বই আমরা ঘেটে ঘেটে স্লাইডগুলো তৈরি করি। ঠিক আছে, সো এই স্লাইডটাতে মনে হতে পারে এটা অক্ষরপত্র থেকে নেওয়া, অবশ্যই মনে হতে পারে, অবশ্যই অক্ষরপত্র থেকে নেওয়া, মনে হওয়ার কিছু নাই। কিছুক্ষণ পর আমি আপনাকে নিজেই বলি, কিছুক্ষণ পর আমরা একটু নিচে যাব। হ্যাঁ, নিচে গিয়ে হচ্ছে আমরা কিছু জিনিস পড়ার চেষ্টা করব, ব্যষ্টিক আর সামষ্টিকার পার্থক্য। ঠিক আছে, অবাক হয়ে খেয়াল করলে দেখবেন ব্যষ্টিক আর সামষ্টিকার পার্থক্য পুরো বই থেকে পৃষ্ঠা সহ নিয়ে আসছি। ভাই এটা কোন বইয়ের পৃষ্ঠা? ভাই এটা লেকচারের পৃষ্ঠা, এটা লেকচার পৃষ্ঠা। অবাক হওয়ার কোনো কারণ নাই। আমি নিজে কোনো বইপত্র লিখি নাই। হ্যাঁ, একদম সত্যি কথা, যেটা আমার কোনো বইপত্র নিজে লেখা বই নাই। আমি নিজে এখন একজন ছাত্র। ঠিক আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের একজন সাধারণ শিক্ষার্থী আমি। ঠিক আছে, সো বাজারের বইগুলো ঘেটেই যেই টপিকটা যেই বইতে সবচেয়ে ভালো মনে হয় আমার কাছে, আমি সেটাই তুলে নিয়ে আসি। ঠিক আছে, একদম সহজ, সবচেয়ে ভালো যেটা মনে হয় ওখান থেকে নিয়ে এসে আমি এক্সপ্লেইন করার বা বোঝানোর চেষ্টা করি। তাই অবশ্যই বইগুলোর সাথে আপনারা মিল পাবেনই, প্রথমেই বলে দেওয়া ভালো। ঠিক আছে, এরপর যেই কথাটা ব্যাখ্যা করা উচিত সেটা হচ্ছে 80-র দশকে আমাদেরকে ছেড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 75-এ চলে গেছেন। ঠিক আছে, এর পরবর্তীতে দেশের ক্ষমতায় এসেছিলেন হচ্ছে জিয়াউর রহমান সাহেব 81-র দিকে চলে যান। এর পরবর্তীতে ক্ষমতা আসেন হুসেইন মোহাম্মদ এরশাদ সাহেব প্রায় 10 বছরের কাছাকাছি সময় ক্ষমতায় ছিল। তাই পুরো 80-র দশকটাই বলতে পারি এরশাদ সাহেবের দল জাতীয় পার্টি ক্ষমতায় ছিল। ঠিক আছে, এরপর এরশাদ সাহেবের আগে যখন হচ্ছে বঙ্গবন্ধু এসেছিল, বঙ্গবন্ধুর সমাজতান্ত্রিক ধারায় দেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশে কোন অর্থনীতি আসছে? উত্তর সমাজতান্ত্রিক অর্থনীতি। বঙ্গবন্ধুর সমাজতান্ত্রিক ধারায় দেশ চালাতে চেয়েছিল। পরবর্তীতে তার মৃত্যুর পর জিয়াউর রহমান কিছুটা হচ্ছে আমাদের এই ধনতন্ত্রের দিকে যান, আর এরশাদ সাহেব এসে পুরো অর্থ ব্যবস্থাকে অনেক কিছুকে প্রাইভেটাইজেশন বা বেসরকারীকরণ করে ফেলেন, যার কারণে পুরো অর্থ ব্যবস্থাই হচ্ছে আমাদের মিশ্রতে রূপান্তরিত হয়। রাষ্ট্রীয় যেগুলো আছে যেমন হচ্ছে রেল, যেমন হচ্ছে আমাদের ওই যে কি বলে এটার নাম, বিমান, এইসব জিনিসপত্র হচ্ছে থেকে গেছে সরকারি, বাকি সব কিছু হচ্ছে মোটামুটি বেসরকারি মালিকানায় চলে যায়। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। এরপর এই যে বেসরকারি মালিকানা, মিশ্র অর্থব্যবস্থা, এটার বৈশিষ্ট্য কি কি? একদম সরকারি ও বেসরকারি খাতের সহ অবস্থান, সরকারিও থাকবে বেসরকারিও থাকবে, ব্যক্তিগত মালিকানাও থাকবে, পাশাপাশি সরকারের বিনিয়োগও থাকবে, বেসরকারি বিনিয়োগও থাকবে। সরকারি বিনিয়োগটা কোন কোন খাতে হয় একটু কষ্ট করে ব্যাখ্যা করবেন। জাতীয় নিরাপত্তা এবং হচ্ছে উন্নয়ন। দয়া করে কষ্ট করে একটা অবলিক দিয়ে বা ব্যাকেটের মধ্যে কিছু উন্নয়ন লিখবেন।
যেমন হচ্ছে পদ্মা সেতু নির্মাণ, যেমন হচ্ছে মেট্রো রেল নির্মাণ, যেমন হচ্ছে আমাদের নিরাপত্তার জন্য সেনাবাহিনী, পুলিশ, এইসব বাহিনীকে লালন পালন করা, এগুলো সবই হচ্ছে সরকারিভাবে বিনিয়োগ করা হয়। ঠিক আছে, সো কষ্ট করে জাতীয় নিরাপত্তা এবং জাতীয় উন্নয়নে এই ব্যাপারটি হয়ে থাকে। বেসরকারি বিনিয়োগ অন্যান্য সকল খাতে বেসরকারিভাবে বিভিন্ন মিল, ফ্যাক্টরি তৈরি করার কাজে, কারখানা তৈরি করার কাজে বেসরকারিভাবে উদ্যোগ নেওয়া যায়, তবে সেই সকল উদ্যোগেও কিছুটা সরকারি বাধ্যবাধকতা থাকে, লিখতে হবে। এরপর স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা, আগেই পড়ায় আসছে, এটা চাহিদা এবং যোগানের মাধ্যমে এখানে মুনাফার উপস্থিতি থাকবে, একটা অর্থনৈতিক পরিকল্পনা থাকবে, শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ হবে, শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ করে মজুরির হার নির্ধারণ করে দেওয়া হবে। লাস্টে মুদ্রাস্ফীতির উপস্থিতি থাকবে, লাস্টে মুদ্রাস্ফীতির উপস্থিতি থাকবে। এগুলোর ব্যাখ্যার আমার মনে হয় না খুব বেশি প্রয়োজন আছে, সবাই নিজের মতো করে ব্যাখ্যা করবেন। ব্যক্তিগত মালিকানা, ব্যক্তিগতভাবে মানুষজন সম্পদের মালিক হতে পারে, এই অর্থ ব্যবস্থাতে 1-2 লাইন করে করে এগুলো লিখে ফেলবেন। মুদ্রাস্ফীতিটা অনেকে না বুঝতে পারেন, লাস্টে বলে দিব। তাহলে দুইটা অর্থ ব্যবস্থা, ধনতান্ত্রিক এবং হচ্ছে মিশ্রতে মুদ্রাস্ফীতিটা ভালোভাবে বিদ্যমান, সমাজতান্ত্রিকে মুদ্রাস্ফীতি নাই। ওকে, এরপর আসেন ইসলামিক অর্থ ব্যবস্থা। ইসলামিক অর্থ ব্যবস্থার মধ্যে একটু দেখতে হবে অর্থনীতির যে শাখা, মানুষের অর্থনৈতিক সমস্যা ইসলামের আলোকে কুরআন এবং সুন্নাহর মাধ্যমে, কুরআন এবং সুন্নাহর মাধ্যমে সমাধান করে আলোচনা করে, তাকে বলে ইসলামিক অর্থনীতি। ইসলামিক অর্থনীতির মূলনীতি 5টা মূলনীতি আছে তাদের, 5টা। প্রথমে হচ্ছে সম্পদের মালিক একমাত্র আল্লাহ, মানুষ তার প্রতিনিধি হিসেবে সম্পদের আমানতদার, শব্দটা লাগবে। সকল সম্পদের মালিক আল্লাহ, বেসরকারি আর ব্যক্তিগত কি এক? ব্যক্তিগতর মধ্যেই বেসরকারি, ব্যক্তিগতর মধ্যেই বেসরকারি। বেসরকারি মালিকানায় কেউ এককভাবে ব্যক্তি মালিক হতে পারে, কয়েকজন একত্রিত হয়ে একটা গোষ্ঠী মালিক হতে পারে, একটা কোম্পানি তৈরি করে তারা মালিক হতে পারে, এগুলো প্রত্যেকটাই বেসরকারি মালিকানা। তবে ওই বেসরকারির মধ্যে যেটা একদম ফার্স্টে বলছি এককভাবে মালিকানা, ওইটাকে আমরা বলি ব্যক্তিগত মালিকানা। সো ব্যক্তিগত মালিকানা এক ধরনের বেসরকারি মালিকানা, কিন্তু সকল বেসরকারি মালিকানাই ব্যক্তি মালিকানা নয়, কারণ কয়েকজন মিলেও তো বেসরকারি হইতে পারে, ওটা ব্যক্তিগত না কিন্তু। ওকে, তারপর সম্পদের উপার্জন, উৎপাদন এবং ভোগে হালাল এবং হারামের পার্থক্য থাকতে হবে। জাকাত, ওসর, জিজিয়া, সাদকায়ে ফিতর ইত্যাদির ব্যবস্থা প্রবর্তন। উত্তরাধিকার আইন থাকবে। সুদ, ঘুষ, শোষণ, মজুদদারি, জুলুম ইত্যাদি রহিতকরণ। সুদকে বলা হয় রিবা, রিবা নিষিদ্ধকরণ। জিজিয়া, জিজিয়া হচ্ছে অমুসলিমদের উপরে প্রদত্ত কর, সেটাকে বলা হয় জিজিয়া। সাদকায়ে ফিতর, ফিতর মানে হচ্ছে ফিতরা, সাদকায়ে ফিতর বা সাদকায়ে ফিতরা, ফিতরা দিতে হবে, ঠিক আছে? যারা দরিদ্র তাদেরকে দিতে হয় যে জিনিসটা, সেটা হচ্ছে ফিতরা। এরপর হচ্ছে জাকাত, সম্পদের কিছু অংশ দরিদ্রদের মধ্যে বন্টন করে দেওয়া, সেটাকে বলা হয় জাকাত, ঠিক আছে? আশা করি এগুলো পরিষ্কার। তারপর লাস্ট ইসলামিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য, এক নাগারে আগেরগুলোই বলবেন। হালাল সম্পদ, সম্পদের মালিকানা, সম্পদের বন্টন, সুদ, ঘুষ, মজুদদারি নিষেধ, জাকাত, ফিতরার ব্যবস্থা, বাইতুল মাল কি জিনিস? রাষ্ট্রীয় কোষাগার, রাষ্ট্রীয় কোষাগার। বাইতুল মাল হচ্ছে রাষ্ট্রীয় কোষাগার, রাষ্ট্রীয় কোষাগার থাকবে, ঠিক আছে? রাষ্ট্রীয় কোষাগার থাকবে। সকল প্রকার শোষণ নিষিদ্ধ, কোনো শোষণ করা যাবে না। ইসলামিক ব্যাংক থাকবে। কর্জে হাসনার প্রবর্তন, কর্জ শব্দটার সাথে নিশ্চিত পরিচিত। কর্জ মানে ধার, কর্জ মানে ধার। কেউ যখন আপনার থেকে ধার করবে বা আপনি কারোর কাছ থেকে ধার করবেন, তখন আপনি তার কাছে এক্সট্রা, যে মানে 100 টাকা নিচ্ছো 120 টাকা ফেরত দিবা, এরকম তাকে বাধ্য করতে পারবেন না। তার মানে কোনো প্রকার কেউ যদি ধার করে, সেই ধারটা থেকে কোনো প্রকার লাভ নেওয়ার চেষ্টা আপনি করতে পারবেন না। এটাকেই বলা হয় কর্জে হাসনা, ধার থেকে কোনো প্রকার সুদ, কোনো প্রকার অতিরিক্ত অর্থ আদায় না করা, ঠিক আছে? এর পরবর্তীতে এগুলোই হালাল হারাম, সম্পদের মালিকানা ব্যক্তিগত মালিকানা থাকবে, যদিও সকল সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিনের। সম্পদের বন্টন, ধনী গরিব সবার মধ্যে সম্পদ বন্টন করতে হবে, সম্পদ নিজের কাছে জমা করে রাখা যাবে না। এরপর সুদ, ঘুষ, মজুদদারি, জাকাত, ফিতরা, বাইতুল মাল, শোষণ নিষিদ্ধ, কর্জে হাসনার প্রবর্তন শেষ। এর পরবর্তীতে নিচে লিখবেন
এই অর্থব্যবস্থায় শ্রমিক শোষিত হয় না, এই অর্থব্যবস্থাতে শ্রমিকের ঘাম শুকানোর আগেই তাকে মজুরি দেওয়ার কথা বলা হয়েছে। এই অর্থ ব্যবস্থায় কেউ অতিরিক্ত মুনাফা অর্জন করার চেষ্টা করতে পারবে না। একটু লিখে দিবেন নিজে থেকে। তারপর শেষ টপিক আমাদের এই ব্যষ্টিক আর সামষ্টিক। ব্যষ্টিক আর সামষ্টিক অর্থনীতি 1933 সালে অসলো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক র্যাগনার ফ্রিশ ব্যষ্টিক আর সামষ্টিক এই দুই ভাগে ভাগ করছে। এই ভদ্রলোক শুধু এটাই করে নাই, অনেক দুষ্ট লোক অর্থনীতিতে গণিত আর পরিসংখ্যান নিয়ে আসছে। অর্থনীতিতে গণিত আর পরিসংখ্যান নিয়ে আসছে। এই যে আমাদের 2 বছর একদম নীরব ভাই যেটা বলছেন একদম পারফেক্ট বলছেন। যেটা করবেন অবশ্যই 5 থেকে 6টা বৈশিষ্ট্য লিখবেন। লেখার পর হচ্ছে 5 থেকে 6টা বৈশিষ্ট্যের উদ্দেশ্য লিখে ফেলবেন। পাশাপাশি হচ্ছে নিচে দিয়ে কয়েকটা লাইনের মধ্যে যেগুলো ছোট ছোট যেগুলো ব্যাখ্যা করেন নাই, যেমন হচ্ছে এই যে সম্পদ মজুত করে রাখা যাবে না, তারপর হচ্ছে দরিদ্রদেরকে কষ্ট দেওয়া যাবে না, শ্রমিকদেরকে ঘাম শুকানোর আগে মজুরি দিতে হবে, এগুলো ওই পয়েন্ট আকারে লেখেন নাই, নিচে দিয়ে লিখে দিবেন। ফার্স্টে 5-6টা লিখবেন, 5-6টা পয়েন্টের নিচে দিয়ে পাশে 1-2 লাইন করে লিখবেন, আর নিচে দিয়ে পুরো লাস্টে যখন লিখবেন তখন এই ছোট ছোট পয়েন্টগুলো ঢুকাই দিবেন সবগুলা, ঠিক আছে, যেন কোনো কিছুই বাদ না যায়। এরপর মনির ভাই অলরেডি বলে দিয়েছে ভাই র্যাগনার ফিশ হচ্ছে প্রথম নোবেল বিজয়ী। চমৎকার বলছেন ভাই। সাল নিশ্চয়ই আপনার মনে আছে, 1969 সালে এই লোক নোবেল পুরস্কার পাইছে, প্রথম নোবেল বিজয়ী ইন ইকোনমিক্স, অর্থনীতিতে। আর এই লোকই হচ্ছে ব্যষ্টিক আর সামষ্টিককে ভাগ করছে। আবার এই লোকই হচ্ছে আমাদের গণিত আর পরিসংখ্যান নিয়ে আসছে। অর্থনীতিতে তার অবদান অনেক বেশি, ঠিক আছে। এরপর ব্যষ্টিক আর সামষ্টিক। আমরা জানি ব্যষ্টিক হচ্ছে মাইক্রো, সামষ্টিক হচ্ছে ম্যাক্রো, ঠিক আছে। ব্যষ্টিক মাইক্রো আর ম্যাক্রো দুইটাই আসছে কোন শব্দ থেকে? দুইটাই আসছে গ্রিক শব্দ থেকে। এইটা হচ্ছে MIKROS মাইক্রোস, আর এইটা হচ্ছে MAKROS ম্যাক্রোস, ঠিক আছে। ওকে, মাইক্রোস আর ম্যাক্রোস। আচ্ছা, সুদ, ঘুষ, কালোবাজারি, রহিতকরণ কেন? ওকে, সুদ, ঘুষ, কালোবাজারি, রহিতকরণ একটু বুঝিয়ে বলেন। দেখেন, সুদ, ঘুষ, কালোবাজারি, রহিতকরণ বলতে বোঝানো হয় থামিয়ে দেওয়া, বন্ধ করা, নিষিদ্ধ করা, ঠিক আছে। ইসলামিক অর্থব্যবস্থাতে সুদ, ঘুষ, কালোবাজারি করা যাবে না, ঠিক এই কথাটা বলতেছে। বন্ধ করে দিতে হবে, থামিয়ে দিতে হবে। সুদ মানে হচ্ছে আপনি যদি কোনো একটা টাকা দেন কারো কাছে, মনে করেন আপনি 100 টাকা দিচ্ছেন, 100 টাকা দিলে তার আপনাকে 120 টাকাই ফেরত দিতে হবে, নির্দিষ্ট। সে ওই 100 টাকা নিয়ে ব্যবসা করে লাভ করুক, লস করুক, যা করুক, সে মরে যাক, তারপর আপনার 120 টাকাই দিতে হবে, নির্দিষ্ট। এটা সুদ হবে। অথবা আপনি তাকে বললেন, আপনি আমাকে 100 টাকা নিয়েছেন, আপনি এই 100 টাকা থেকে আমাকে এই 100 টাকার 10%, মানে হচ্ছে 100 টাকাকে 10% করবেন, 10 টাকা হবে, 110 টাকা ফেরত দিতে হবে, আপনার যেটাই হোক, এটা সুদ। সো এটা করা যাবে না, ঠিক আছে। কোনটা করা যাবে সেটা হচ্ছে, ভাই 100 টাকা নিচ্ছেন, নিয়ে হচ্ছে ব্যবসা করেন, ব্যবসা করে যদি লাভ করেন তাহলে আমাকে হচ্ছে 10% দিবেন, বাকিটুকু আপনার। তাহলে এখন সে লাভও করতে পারে, লসও করতে পারে, ঠিক আছে। এই ব্যাপারটা হচ্ছে ইসলামে মানা নাই। কিন্তু যখন নির্দিষ্ট করে দেয় তখনই সেটা কি হয়ে যাবে ভাই? সুদ হয়ে যাবে। ঘুষ বোঝানোর কিছু নাই। অনৈতিকভাবে কোনো একটা কাজ পাওয়ার জন্য বা কাজ দেওয়ার জন্য আপনি তাকে টাকা দিচ্ছেন, ঘুষ। কালোবাজারি, অবৈধ জিনিসপত্র বিক্রি করা, কালোবাজারি। ওকে, আচ্ছা, ব্যষ্টিক আর সামষ্টিক খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত ব্যষ্টিক আর সামষ্টিক ক নম্বর প্রশ্নে জ্ঞানমূলকে জানতে চাইতে পারে ব্যষ্টিক অর্থনীতি কাকে বলে, সামষ্টিক অর্থনীতি কাকে বলে, 1। আর লাস্টে হচ্ছে গরুর গতে, মানে হচ্ছে প্রয়োগে অথবা মাঝে মধ্যে হচ্ছে উচ্চতর দক্ষতাতে ব্যষ্টিক আর সামষ্টিকের পার্থক্য এইটা আসে। হয় কতে জিজ্ঞেস করবে ব্যষ্টিক বা সামষ্টিক কাকে বলে, আর নাহলে গরুর গত বা ঘতে জিজ্ঞেস করবে পার্থক্য। দুই জায়গার জন্য গুরুত্বপূর্ণ। লাস্টলি যেটা হবে অবজেক্টিভে অবভিয়াসলি আসে নিচের কোনটি ব্যষ্টিক অর্থনীতির আলোচ্য বিষয়, নিচের কোনটি সামষ্টিক অর্থনীতির আলোচ্য বিষয়। এটা মানে MCQতে কনফার্ম প্রশ্ন, এটা থাকবেই। ওকে, এরপর যেটা বলছিলাম,
প্রতিটা এককের আচরণ এবং কার্যকলাপ, মানে একটা একটা করে কথাবার্তা যেটা বলে সেটাই হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি। যেমন একজন ভোক্তার চাহিদা, একজন বিক্রেতার যোগান, কোনো একটা দ্রব্যের মূল্য নির্ধারণ, কোনো একজন ব্যক্তির আয় ব্যয়, অলওয়েজ কিন্তু এক 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 করে কথা বলতেছি, একজন ব্যক্তির সঞ্চয়, কোনো উৎপাদন প্রতিষ্ঠান, একটা উৎপাদন প্রতিষ্ঠানের দাম, তাদের উৎপাদনের নীতি, কোনো দ্রব্য, একটা দ্রব্যের চাহিদা, স্থিতিস্থাপকতা ইত্যাদি হচ্ছে ব্যষ্টিক অর্থনীতির আলোচ্য বিষয়। এখন কেউ আবার বললেন না ভাই একটা দেশের আয় ওটা কি হবে? আপনি বলবেন ভাই এক এক করতেছেন যে একটি দেশের আয় একটি দেশ, ভাই একটি দেশ হলেও ওইটা সামষ্টিকই হবে, ওইখানে আর একের আলোচনা হবে না, কারণ দেশে চলে গেছেন। ঠিক আছে, সো আসেন একটু সামষ্টিকটা এবার দেখি। এককের আচরণ কার্যকলাপ দেখবে সেটা ব্যষ্টিক, ব্যষ্টিক বাংলা ইংরেজি হচ্ছে মাইক্রো, মাইক্রো আসছে মাইক্রোস থেকে গ্রিক শব্দ। ঠিক আছে, এরপর সামষ্টিক জাস্ট হচ্ছে সামগ্রিক কথাবার্তা বলতে হবে, সামগ্রিক অনেককে নিয়ে কথাবার্তা বলতে হবে। যেমন একটা দেশের মোট আয়, একটা দেশের মোট লোক সংখ্যা, একটা দেশের জাতীয় বেকারত্ব, একজনের বেকারত্ব না, জাতীয় বেকারত্ব, মোট চাহিদা, মোট যোগান, জাতীয় বিনিয়োগ, ন্যাশনাল ইনভেস্টমেন্ট, সাধারণ মূল্য স্তর, মোট সঞ্চয়, মোট সুদের মজুরির হার, এগুলা মানে হচ্ছে মোট কথাটা থাকতেছে, জাতীয় কথাটা থাকতেছে, একটা দেশের কথাটা থাকতেছে, তখনই এটা হয়ে যাবে আমার এই সামষ্টিক অর্থনীতি। আশা করি উদাহরণটা ক্লিয়ার। এখন উচ্চতর দক্ষতার জন্য লাস্ট বারের মতো একটু ভাই পার্থক্যটা দেখে নিব। ঠিক আছে, পার্থক্য আপনাদেরকে এখান থেকে হয়তো আপনি মানে স্ক্রিনে, মোবাইলের স্ক্রিনে এখন বুঝবেন না, ক্লাসটা শেষ হওয়া মাত্রই আপনি পিডিএফটা এবং স্লাইডটা দুইটাই আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবেন, সেখান থেকে পার্থক্যটা একটু দেখবেন। আমার কাছে মনে হচ্ছে পার্থক্যটা লেকচারে বেস্ট ছিল, তাই আমি ছবিটা দিয়েছি। ওকে, আমি বলি একটু দেখেন আপনারা। ফার্স্টেই আলোচনার পরিধি, কোনটা কী নিয়ে আলোচনা করে, আপনার এই পার্টটা লিখতে হবে না। আপনি যখন পরীক্ষার হলে লিখবেন এই পার্ট লেখার দরকার নাই, আপনি শুধু এই পার্টটা লিখবেন। আপনার যখন সৃজনশীলে আসবে শুধু এই পার্ট লিখতে হবে। কিন্তু কি টপিক নিয়ে আলোচনা করছে ফার্স্টে? আলোচনা ব্যষ্টিক একটা জিনিস নিয়ে আলোচনা করে, একটা নিয়ে আলোচনা করে, সামষ্টিক বা সামগ্রিক বা জাতীয় নিয়ে আলোচনা করে। একটা আলোচনা করে একটি নিয়ে, আরেকটা আলোচনা করে সামগ্রিক বা জাতীয় নিয়ে। এরপর হচ্ছে উদাহরণ, কিছুক্ষণ আগে যেগুলো দেখছেন, এক ব্যক্তির আয়, এক ব্যক্তির সঞ্চয়, একটা ফার্মের আচরণ, একটা ফার্মের ব্যয়, একটা ফার্মের সঞ্চয়, এরকম। সামষ্টিক জাতীয়, জাতীয় আয়, জাতীয় সঞ্চয়, জাতীয় বিনিয়োগ, সুদের হার, এগুলো। এরপর ব্যষ্টিক, ব্যষ্টিক হচ্ছে একজন ভোগকারীর হচ্ছে কি কি দ্রব্য থেকে তৃপ্তি লাভ করে সেটা দেখে। সামষ্টিক পুরো দেশের একটা সামাজিক অবস্থা, সামগ্রিক অবস্থা দেখে। ব্যষ্টিক অর্থনীতি অনেক সময় ভুল সিদ্ধান্ত নিতে পারে, যেমন মন্দার সময় ব্যক্তির সঞ্চয়ের উপযোগিতা থাকলেও সামগ্রিক সঞ্চয়ের উপযোগিতা নাই। অন্যদিকে সামগ্রিকটা যেটা সামষ্টিক আছে সেখানে হচ্ছে ভুল সিদ্ধান্ত কম হবে, মানে ব্যষ্টিকের তুলনায় সামষ্টিকে ভুল কম হয়। এরপর ব্যষ্টিক এখানে হচ্ছে মুনাফার, একজন উৎপাদনকারী কী কী দ্রব্যের মাধ্যমে একজনের মুনাফা, ওইটা সামষ্টিক মুনাফা। এটা একক খাতের ভারসাম্য নিয়ে কথা বলে, ওইটা সামগ্রিক খাতের ভারসাম্য নিয়ে কথাবার্তা বলে। এরপর জাস্ট একটা স্লাইড। ওকে, এরপর ব্যষ্টিক অর্থনীতিতে ব্যয়, বিভিন্ন খাত, বিনিয়োগ, যোগসূত্র, দাম স্তর, অর্থনৈতিক অবস্থা, বিনিয়োগ অবস্থা, নিয়োগ অবস্থা, এগুলো ব্যাখ্যা করে। ঠিক আছে, সবগুলোতে মোটামুটি সামষ্টিকটা এগিয়ে থাকে। যেমন নিয়োগ ব্যবস্থা, এখানে নিয়োগের চেয়ে সামষ্টিক অর্থনীতিতে, ঠিক আছে, অর্থনীতিতে কখনোই দেশে পূর্ণ নিয়োগ অবস্থা বিদ্যমান ধরে নেওয়া হবে না, এখানে ধরে নেওয়া হয় পূর্ণ নিয়োগ, যেটা অবাস্তব, জীবনও হয় না। এরপর অর্থনৈতিক ব্যবস্থা, এখানে জানা যাবে না, এখানে জানা যাবে। এর পরবর্তীতে অর্থনৈতিক অবস্থাও এখানে বোঝা যায় না, এখানে বোঝা যায়। দাম স্তরের পরিবর্তন, এখানে একটা দ্রব্য নিয়ে করে, এখানে পুরো দেশের দাম স্তর নিয়ে করে। যোগসূত্র, এখানে পৃথকভাবে যোগসূত্র থাকে না, কিন্তু এখানে যোগসূত্র থাকবে। সো সবগুলোতে মোটামুটি এটা আগায় থাকে। যদি এটুকু আপনি বোঝেন তাহলে মোটামুটিভাবে আপনার ভাই এই যে ফার্স্ট চ্যাপ্টারটা এটা শেষ। মনে করে দেখেন প্রথম দুইটা ক্লাসে আমরা খুব ভালোভাবে উৎপাদন সম্ভাবনা রেখা, সুযোগ ব্যয়, এর পরবর্তীতে হচ্ছে আমাদের আরেকটা রেখা আমরা পড়িয়েছিলাম
আমাদের উৎপাদন রেখা, সম উৎপাদন রেখা। এর পরবর্তীতে হচ্ছে আমাদের এই ক্লাসটাতে আমাদের অর্থনৈতিক ব্যবস্থা প্রত্যেকটা টপিক আলোচনা হয়ে গেছে। ঠিক আছে, সবগুলো পার্থক্য দিতে হবে একদমই না, আপনার সবগুলো মনেও থাকবে না, অন্ততপক্ষে 6টা দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, স্লাইড থেকে দেখে 6টা অন্তত দেওয়ার চেষ্টা করবেন। এখন আমাদের আরও প্রায় 10 থেকে 15 মিনিট সময় আমরা নিব। 10 থেকে 15 মিনিটে ফার্স্ট চ্যাপ্টারের উপরে যা প্রশ্ন আপনাদের মাথায় আসে, ঠিক আছে, একটু করে ফেলেন, একটু করে ফেলেন। ঠিক আছে, আচ্ছা, একটু করে ফেলেন। আর আমরা এই ফাঁকে আপনার প্রশ্নটা আপনি করেন, এই ফাঁকে আমাদের কয়েকজন একটু মূল্যস্ফীতি বা মুদ্রাস্ফীতি জানতে চেয়েছিল, আমরা সবচেয়ে সহজ সংজ্ঞাটা একটু তাদেরকে দেওয়ার চেষ্টা করব। কেমন? যখন অধ্যায়টা পড়বো তখন হচ্ছে বিস্তারিততে যাব, এখন একটা সহজ সংজ্ঞা দেখব। ঠিক আছে, অন্যরা প্লিজ আপনার মাথায় যে প্রশ্নই আসে একটু করেন। ঠিক আছে, প্রথম অধ্যায় থেকে যেই প্রশ্ন আপনার মাথায় আসে করে ফেলেন। আচ্ছা, আমরা আচ্ছা এখানে একটা ফাঁকা জায়গা পেয়েছি, এখানে একটু লিখি। কেমন? লিখলে আপনি বুঝতে পারবেন। মনে করেন আপনি বাজারে গেছেন, সালটা 2020 সালে বাজারে গেছেন। বাজারে গিয়ে আপনি আপেল কিনতে চেয়েছেন, 1 কেজি আপেল আপনি কিনতে চাইলেন। দোকানদার বলল যে ভাইয়া 1 কেজি আপেলের দাম 100 টাকা দেন। আপনি 1 কেজি আপেল কিনে বাড়ি চলে আসলেন, দাম নিয়েছে 100 টাকা। 2024 সালে আপনি বাজারে গেলেন। 2024 সালে আপনার বাজারে যাওয়ার পর আবারও 1 কেজি আপেল কিনতে চাইলেন, দাম বলল 120 টাকা। দাম বলেছে 120 টাকা। তাহলে ভাইয়া কি ঘটলো? সম্পদটা সেমই আছে, সম্পদ একই আছে, একই সম্পদের বিপরীতে আপনাকে টাকাটা মানে হচ্ছে মুদ্রাটা কি করতে হচ্ছে? বেশি দিতে হচ্ছে। তার মানে মুদ্রাটা বেড়েছে। বাড়াকে বলা হয় স্ফীতি। তাহলে এটাকেই বলতেছে মুদ্রাস্ফীতি। সম্পদ একই, কিন্তু এখন টাকাটা বেশি দিতে হচ্ছে। এখন এই যে টাকাটা দিচ্ছি, টাকাটা কি? টাকাটা হচ্ছে ওই আপেলের মূল্য। তাহলে এটাকে ভাই মূল্য বেড়েছে বলতে পারি। আপনার দাম বাড়ছে, হ্যাঁ বলতে পারেন। তাহলে বলতে পারি মূল্যস্ফীতি, মুদ্রাস্ফীতি বা মূল্যস্ফীতি। ভাই এটা কেন হয়? ভাই ধরেন এমন একটা অর্থ ব্যবস্থা হলো যে আপনাদের সবার কাছে টাকা ঠিকই আছে, কিন্তু আপেল উৎপাদন কমে গেছে। তাহলে কি হবে? তাহলে জিনিসপত্র নিশ্চয়ই, যেহেতু জিনিসপত্রের উৎপাদন কমে গেছে, বেশি দামে বিক্রি করবে। তাহলে উৎপাদন যখন কমে যায় কিন্তু টাকা ঠিকই আছে, উৎপাদন কমে গেলে এরকম আমার মুদ্রাস্ফীতি হতে পারে। ভাই উৎপাদন কেন কমবে? ভাই দেশে একটা বন্যা হয়েছে, দেশে একটা ঘূর্ণিঝড় হয়েছে, দেশে একটা যুদ্ধ হয়েছে। তাহলে ভূমিকম্প, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, যুদ্ধ, এই সকল অর্থনৈতিক বিপর্যয়ের কারণে মুদ্রাস্ফীতি হতে পারে। টাকা হাতে ঠিকই আছে, জিনিসপত্র গেছে নাই হয়ে, তার কারণে টাকা বেশি দেওয়া লাগতেছে, একটা কারণ। দ্বিতীয় কারণ, ভাই দেশে যুদ্ধ তো কিচ্ছু হয় নাই, দেশে যেরকম আছে সেরকমই আছে, কিন্তু আপনার আমার সবার বেতন বেড়ে গেছে। তাহলে আমাদের বেতন বাড়লে, আমাদের যদি বেতন বাড়ে বা আয় বাড়ে, আমাদের বেতন বাড়লে বা আয় বাড়লে, এখন দোকানে গেছি, দোকানদার বলবে ভাই আপনার তো বেতন বাড়ছে, আমার তো বেতন নাই, আমার এই আপেল বিক্রি করে চলতে হবে, তাহলে টাকা এখন বেশি দেন। তাহলে আমাদের যদি আয় বাড়ে তাহলে হচ্ছে এই ব্যাপারটা ঘটতে পারে, মুদ্রাস্ফীতি ঘটতে পারে। এখন আমাদের আয় বাড়তে গিয়ে সরকারের কি বাড়বে? সরকারের বাড়বে ব্যয়। সরকারের ব্যয় বৃদ্ধি পেলে আচ্ছা, সরকারের ব্যয় বৃদ্ধি পেলে তাহলে একটু কষ্ট করে বোঝেন, যখন উৎপাদন কমে যায়, জিনিসপত্রের উৎপাদন কমে গেলে, জিনিসপত্রের উৎপাদনের পাশাপাশি মানুষের আয় যদি বেড়ে যায়, মানুষের আয় বাড়াতে গিয়ে সরকারের যদি ব্যয় বেড়ে যায়, তাহলে একটা দেশের অর্থনীতিতে আমাদের মুদ্রাস্ফীতি বা মূল্যস্ফীতি হতে পারে। ঠিক আছে, মূল্যস্ফীতি মানে হচ্ছে জিনিসপত্রের দাম ওই জিনিসের অনুপাতে বেড়ে যাওয়া, তখন আপনাকে টাকা অর্থটা বেশি দিতে হবে। তাহলে ভাই যখন হচ্ছে টাকা কম দিতে হবে, মনে করেন 80 টাকা দিচ্ছি, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে মুদ্রাস্ফীতি না হয়ে তখন সেটা হচ্ছে হ্রাস হবে। ঠিক আছে, এখন আপনি বলবেন ভাই বাজারে তো কত কিছুরই দাম বাড়ে কমে, সব ক্ষেত্রে কি এটা হয়? উত্তর হচ্ছে ভাই বাজারে একটা জিনিসের যদি দাম বাড়ে, একটা জিনিসের যদি দাম কমে,
ওইটা ওই জিনিসটার ক্ষেত্রে শুধু দাম বেড়েছে বা কমেছে বলে, কিন্তু সকল জিনিসপত্রের সকল সেবারই যখন এরকমভাবে দাম বেড়ে যায় তখনই হচ্ছে আমরা সেটাকে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি বলি। এখানে আমি শুধুমাত্র আপেলের উদাহরণ দিয়েছি বলে বাজারে শুধু আপেলেরই দাম বাড়ছে, অন্য কোনো কিছুর দাম বাড়ে নাই, তখন কিন্তু সেটাকে মুদ্রাস্ফীতি বলা যাবে না। আমি একটা দিয়ে এক্সাম্পল দিয়েছি, কিন্তু দাম বাড়তে হবে সব কিছুরই, ঠিক আছে, সকল সেবার সকল জিনিসপত্রের। আশা করি যারা যারা হচ্ছে মুদ্রাস্ফীতি বা মূল্যস্ফীতি বুঝতেন না, একটু হলেও ধারণাটা ক্লিয়ার হয়েছে। আমাদের একটা চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টারে মুদ্রাস্ফীতি কি কি কারণে হয়, কি কি প্রকার মুদ্রাস্ফীতি আছে, কিভাবে মুদ্রাস্ফীতি গণনা করা যায়, সেগুলো আমরা দেখাবো। ওকে, আশা করি ক্লিয়ার। এরপর ব্যষ্টিক ও সামষ্টিকের মাঝে অনেক পার্থক্য আছে। ব্যষ্টিক ও সামষ্টিক একে অপরের পরিপূরক কিভাবে হবে? মনির ভাইয়ের প্রশ্ন। আচ্ছা, এবার আমরা মনির ভাইয়ের প্রশ্নটাতে যাব। আমরা এটা একটু মুছে ফেলি, আশা করি ক্লিয়ার। আচ্ছা, এখন ভাই আপনার প্রথম যে শব্দটা আপনাদের বুঝতে হবে সেটা হচ্ছে পরিপূরক। এই শব্দটার মানে কি? পরিপূরক এই শব্দটার মানে কি, এই অর্থটাকে বুঝতে হবে। পরিপূরক মানে হচ্ছে ভাই, আমরা দ্বিতীয় চ্যাপ্টারে, প্রথম পত্রের দ্বিতীয় চ্যাপ্টারে ওইখানে এই ব্যাপারটা আরো ভালো করে পড়বো, ঠিক আছে? ওই যে পরিবর্তক দ্রব্য, পরিপূরক দ্রব্য একটা কনসেপ্ট আছে, তখন এটা খুব ভালো করে পড়বো। তো তখনের কথা এখনই একটু বলি। পরিপূরক মানে হচ্ছে একটার সাথে আরেকটা লাগবেই, একটার সাথে আরেকটা লাগবেই। মানে হচ্ছে আমার একটা খাতা কিনছি, একটা, অবশ্যই জেনিয়া জাহান সারাপু বলেছেন বাংলাদেশে মুদ্রাস্ফীতি চলছে। বাংলাদেশে বর্তমানে সর্বকালের সবচেয়ে বেশি মুদ্রাস্ফীতি বর্তমানে চলমান। আমাদের এখন আয় বেড়েছে, অবশ্যই আমাদের মানুষজনের আয় বাড়ছে, ঠিক একই সাথে হচ্ছে জিনিসপত্রের দাম অনেক বেড়েছে। সো বাংলাদেশে বর্তমানে মুদ্রাস্ফীতি চলমান, সরকার মুদ্রাস্ফীতি কমানোর চেষ্টা করতেছে, ঠিক আছে? আচ্ছা, এরপর পরিপূরক কথা বলতেছিলাম ভাই। পরিপূরক হচ্ছে একটার সাথে আরেকটা লাগবেই। যেমন আমি একটা, মনে করেন খাতা কিনছি, মনে করেন এটা একটা খাতা, আমার মানি ব্যাগে হচ্ছে খাতা, তাহলে খাতা কিনলে আমার কলম লাগবেই, খাতাতে লেখার জন্য কলম লাগবে, খাতা কলম একে অপরের পরিপূরক, ঠিক আছে? এরপরে মনে করেন হচ্ছে কার, আমি একটা কার কিনছি, কারের মধ্যে পেট্রোল দিতে হবে, কার এবং পেট্রোল পরিপূরক। তাহলে পরিপূরক বলতে বোঝানো হয় একটি দ্রব্য ব্যবহার করার জন্য বা একটি জিনিসের সাথে যখন আরেকটি জিনিস অবশ্যই প্রয়োজন হয়, একটি আরেকটি থেকে আলাদাভাবে ব্যবহার করা যায় না। যখন আমরা সামষ্টিক অর্থনীতি নিয়ে আলোচনা করি, সামষ্টিক অর্থনীতি নিয়ে আলোচনা করি, তখন আমরা আলোচনা করি হচ্ছে জাতীয় আয়, জাতীয় আয়। এখন এই যে জাতীয় আয় যদি হিসাব করতে যাই, আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। জাতীয় আয় যদি হিসাব করতে যাই, তাহলে জাতীয় আয়ের মধ্যে ওই দেশের প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত আয় কি নাই? প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত আয়কে এক করেই তো জাতীয় আয় পেয়েছি। তাহলে ব্যক্তিগত আয়টা কার আলোচ্য বিষয়? ব্যক্তিগত আয়টা ব্যষ্টিক অর্থনীতির আলোচ্য বিষয়। তাহলে ব্যষ্টিক অর্থনীতির আলোচ্য বিষয়গুলোকেই একত্রীকরণ করেই তো আমার আলোচনা করে সামষ্টিক বা সামগ্রিক অর্থনীতিতে। তাহলে যদি হচ্ছে ব্যষ্টিক না থাকে, তাহলে তো আমার সামগ্রিক বা সমষ্টিক অর্থনীতি আলোচনাই করতে পারবো না। কারণ আমি একজনের ব্যক্তিগত আয় জানি না, একজনের ব্যক্তিগত সঞ্চয় জানি না, তাহলে মোট দেশের জাতীয় আয়, জাতীয় সঞ্চয়, জাতীয় বিনিয়োগ কীভাবে বের করব? তাই একটি হিসাব করার জন্য অপরটির অবশ্যই প্রয়োজন রয়েছে, তার কারণে তারা একে অপরের পরিপূরক। অবশ্যই পার্থক্য আছে, কিন্তু একটা ছাড়া আরেকটাকে ব্যবহার করা যায় না, তার কারণে বলেছে একে অপরের পরিপূরক। সেম কথা উল্টোভাবে বলা যাবে যে ব্যষ্টিক অর্থনীতির ব্যক্তিগত আয়ের পুরো ব্যাপারটা বুঝতে হলে আপনি যদি জাতীয় আয় না জানেন তাহলে বের করতে পারবেন না, তার কারণে এরা একে অপরের পরিপূরক, ঠিক আছে? আশা করি কথাবার্তা ক্লিয়ার। ওকে, এরপর আমাদের আরেকজন ভাই বলেছেন অর্থনৈতিক সমৃদ্ধি আর মন্দা, ঠিক আছে? এবার আমরা অর্থনৈতিক সমৃদ্ধি আর মন্দাতে যাব। আচ্ছা, ওকে, অর্থনৈতিক সমৃদ্ধি আর হচ্ছে অর্থনৈতিক সমৃদ্ধি আর হচ্ছে অর্থনৈতিক মন্দা। এখানে অবলিক দেওয়ার কারণে কেউ আবার বুঝেন না যে সমৃদ্ধির যে জিনিস মন্দা একই জিনিস, এটা আবার বুঝেন না, ঠিক আছে? ফার্স্ট স্টেপ। ওকে, এখন যে ব্যাপারটা আমরা বোঝানোর চেষ্টা করতেছি,
এইটা হচ্ছে আমাদের পিপিএফ, প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার। প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার, এইখানে এক্স, এইখানে ওয়াই। এক্স কিন্তু একটা দ্রব্য, ওয়াই আর একটা দ্রব্য। এক্স একটা দ্রব্য, ওয়াই আর একটা দ্রব্য। সো এখানে দুইটা দ্রব্যের প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার আঁকা হয়েছে। যখন সমৃদ্ধি হবে তখন আমাদের এই যে রেখাটা মানে হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখাটা ডান পাশে শিফট করবে, স্থানান্তরিত হবে। যখন অর্থনৈতিক মন্দা হবে তখন এই পাশে স্থানান্তরিত হবে। আমার গ্রাফটা শেষ, ঠিক আছে। এক্স দ্রব্য ওয়াই দ্রব্য ধান পার্ট লিখে দিতে পারেন। যখন সমৃদ্ধি হবে তখন ডানে শিফট করবে, যখন মন্দা হবে তখন বামে শিফট করবে। গেল। এরপর আসেন এবার ব্যাখ্যাতে, সমৃদ্ধি কেন হবে, মন্দা কেন হবে, একটু ব্যাখ্যা করতে হবে, ঠিক আছে। ব্যাখ্যা করলেই আপনি বুঝে ফেলবেন যে ভাই এই কারণে সমৃদ্ধি হয়, সমৃদ্ধি হলে এটা বৃদ্ধি পায়, বৃদ্ধি পেয়ে এই পাশে সরে যায়। আসেন, সমৃদ্ধি মনে করেন কোনো একটা নতুন অর্থনৈতিকভাবে আমাদের নতুন কোনো একটা যন্ত্রপাতি আসছে, তার মানে নতুন প্রযুক্তি, ঠিক আছে। বিদ্যমান প্রযুক্তি না, নতুন প্রযুক্তি। কোনো একটা নতুন প্রযুক্তি যদি আবিষ্কার হয়, নতুন প্রযুক্তি আবিষ্কারের মধ্য দিয়ে শ্রমিকরা আগে যেই সম্পদ ব্যবহার করে যেই সময় যতটুকু পণ্য উৎপাদন করতে পারতো, এখন তার চেয়ে বেশি পণ্য উৎপাদন করতে পারছে, তাহলে অর্থনৈতিক সমৃদ্ধি একটা প্রযুক্তি, ঠিক আছে। প্রযুক্তির পর শ্রমিকদের শ্রম দক্ষতা বা তাদের উৎপাদন দক্ষতা, যে কোনো একটা শব্দ আপনি বলতে পারেন, ওকে, যে কোনো একটা শব্দ আপনি বলতে পারেন। ওকে, আচ্ছা, জান্নাত ইসলাম আপু, আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো অবশ্যই। আচ্ছা, শ্রমিকদের শ্রমের দক্ষতা, হঠাৎ করে শ্রমিকদের শ্রমের দক্ষতা অনেক বেশি বেড়ে গেছে, ঠিক আছে। তার মানে আমার শ্রমিক 100 জনই আছে, 100 জন শ্রমিক আগে 1 ঘন্টায় 100টা প্রোডাক্ট উৎপাদন করতে পারতো, এখন তারা 200টা প্রোডাক্ট উৎপাদন করতে পারে। হঠাৎ করে তাদের শক্তি বেড়ে গেছে। তাহলে শ্রমিকদের শ্রমের দক্ষতা বা শ্রমিকদের শক্তি যদি হঠাৎ করে বৃদ্ধি পায়, কোনোভাবে বৃদ্ধি পায়, তখন সে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত হয় বা সমৃদ্ধি ত্বরান্বিত হয়, তখন এই রেখাটা শিফট করে। সাধারণত বইগুলোতে এই দুইটাই দেওয়া আছে, নতুন করে প্রযুক্তি, নতুন করে শ্রমের দক্ষতা, ঠিক আছে, অথবা নতুন কোনো উৎপাদন কৌশল, এইটাও বলতে পারেন। একই কিন্তু প্রযুক্তির সাথে এটা জড়িত, নতুন উৎপাদন কৌশল, ঠিক আছে। এগুলোর মাধ্যমে হচ্ছে অর্থনৈতিক সমৃদ্ধি হয়ে থাকে। ঠিক তার বিপরীতটা অর্থনৈতিক মন্দা, প্রাকৃতিক কোনো দুর্যোগ, যুদ্ধ, খারাপ পরিস্থিতির কারণে দেশের অর্থনীতিতে যদি বিপর্যয় দেখা দেয়, শ্রমের দক্ষতা যদি কমে যায়, মানুষজনের হচ্ছে যদি শ্রমের উৎপাদন কৌশল একই কাজ বারবার করতে করতে যদি বিরক্ত চলে আসে, তখন যে ব্যাপারটা হবে, অর্থনীতিতে মন্দা দেখা দিবে। মন্দা দেখা দিলে রেখাটি আমাদের হচ্ছে বামে স্থানান্তরিত হবে। শেষ। এই শব্দগুলোকে ধীরে ধীরে 1-2 লাইন করে করে ব্যাখ্যা করবেন এবং অবশ্যই গ্রাফটা আঁকবেন, তাহলেই হচ্ছে আপনি ভাই এই প্রশ্নটার উত্তর লিখে ফেলতে পারবেন। অর্থনৈতিক সমৃদ্ধি, অর্থনৈতিক মন্দা, আর কিছু নাই। মানে ফার্স্ট চ্যাপ্টার অর্থনৈতিক সমৃদ্ধি আর মন্দাতে আর কিছু নাই। ওকে, এরপর জান্নাত ইসলাম আপু বলেছেন যে কয়েকটা বিশ্ববিদ্যালয়ের হচ্ছে অর্থনীতি আসে। বিশ্ববিদ্যালয় মানে হচ্ছে ইন্টার পড়ার পর বিশ্ববিদ্যালয়। সেক্ষেত্রে বলতে হয় আমাদের যে চ্যাপ্টারগুলো গুরুত্বপূর্ণ, আমরা চ্যাপ্টারগুলোর সাথে সাথে এক্সট্রা MCQ টাইপের তথ্য দিচ্ছি। আপনারা এই তথ্যগুলো পড়তে থাকেন, তাহলেই হবে, ঠিক আছে। সাধারণত ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2টা ইউনিট আছে, একটা ইউনিট হচ্ছে এ, আরেকটা ইউনিট হচ্ছে সি। এই ইউনিটটা সি ইউনিট, মানে আমরা যারা মানবিকের শিক্ষার্থী, আমাদের ইউনিটটা হচ্ছে বি ইউনিট, ঠিক আছে। বি ইউনিটের পাশাপাশি আমাদের মানবিকের তারাই এ আর সিতে পরীক্ষা দিতে পারে, ওইখানে অর্থনীতি আসে। তারপর হচ্ছে গুচ্ছ, মানে অনেকগুলো ভার্সিটি এক হয়ে আছে, গুচ্ছর মধ্যেও হচ্ছে আমাদের অর্থনীতি আসে, মানে হচ্ছে ওদের সাধারণ জ্ঞানের মধ্যে 3-4টা প্রশ্ন থাকে অর্থনীতি, ঠিক আছে। সো আমরা ভালো করে 2 বছর পড়ি, যারা হচ্ছে 25 আছি, যারা 24 আছি, ভাই সব কিছু ভালোভাবে রিভিশন দিয়ে যাই শর্ট সিলেবাসের, ওইখান থেকেই হচ্ছে প্রশ্ন থাকবে, ঠিক আছে। ওকে, আমাদের মোটামুটি কথাবার্তা শেষ। লাস্ট যে প্রশ্নটা আমরা বলবো সেটা হচ্ছে আমাদের মনির ভাই এবং হচ্ছে কেয়া, ওনারা দুজন একটা প্রশ্ন করেছেন, MCQ সমাধান করবেন কিনা। উত্তর হচ্ছে না, আমরা MCQ সমাধান করব না। আমরা যেটা করব, MCQর আমরা চেষ্টা করব আমাদের যে হোয়াটসঅ্যাপ
গ্রুপটা আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা পিডিএফ ফাইল দেওয়ার জন্য। সো এই 2 পৃষ্ঠার ভিতরে আমি আগে বলেছি বাজারে যতগুলো বই আছে সবই আমরা দেখি। সো সবগুলো বই থেকে সেরা 50টা সেরা 60টা এমসিকিউ আমাদের হচ্ছে ভাই এই প্রথম চ্যাপ্টারটার আমরা নিয়ে আসব। তারপর পিডিএফ ফাইলটা আমরা আপনাদেরকে শেয়ার করে দিব। কোনো একটা এমসিকিউর উত্তর আমরা উত্তরটা ওইখানে দাগানো থাকবে পিডিএফ ফাইলে। যদি মনে হয় আপনার কাছে যে না ভাই আমি ভাবতেছি এইটা, আপনি বলতেছেন ওইটা, তাহলে পরবর্তী ক্লাসে কমেন্ট বক্সে আপনি লিখবেন, সেটা হচ্ছে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করে ফেলবো। ঠিক আছে? সো ওইখানেই হচ্ছে আপনি এমসিকিউগুলো পেয়ে যাবেন। আর সিকিউর প্রতিটা টপিক আমরা আলোচনা করে ফেলেছি। ওকে, আচ্ছা, ওকে। অবশ্যই আবিদ দেওয়ান ভাই বলেছেন এমসিকিউ এর সাথে কি স্লাইডও দিয়ে দিবেন কিনা। ভাই স্লাইড এই যে এখানে যেগুলো আছে এগুলো আপনি 5 মিনিট, ক্লাসটা এখন শেষ হবে, ক্লাসটা শেষ হওয়ার পর 5 মিনিটের মধ্যেই পেয়ে যাবেন। এই লেখাগুলো হচ্ছে মুছে যাবে, যেগুলো লিখেছি ওগুলো মুছে যাবে। ওগুলো আপনি নিজে নোট করার জন্য আমাদের এই ভিডিওটা পুরোটা ফেসবুকের যে আমাদের গ্রুপটা আছে প্রাইভেট গ্রুপ, ওখানে থাকবে। ভিডিওটা একটু আবার টেনে 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 দেখে দেখে থামায় থামায় দেখে দেখে একটা খাতায় নোট করে ফেলবেন। ঠিক আছে? আর স্লাইডটা এখনই আপনি হচ্ছে 5 মিনিটের মধ্যে আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবেন। আর এমসিকিউর যে পিডিএফ ফাইলটা ওইটা আজকে রাতে বা কালকে সকালের মধ্যেই আপনারা পেয়ে যাবেন। 50 থেকে 60টা এমসিকিউ ফ্রম চ্যাপ্টার 1। চ্যাপ্টার 1 নিয়ে কথাবার্তা এখানেই শেষ। পরবর্তীতে যখন হচ্ছে আমরা সমাধান ক্লাসে যাব তখন এটা নিয়ে আবার আলোচনা হবে। আগামী ক্লাসে আপনাদের সাথে দেখা হবে চ্যাপ্টার 2 নিয়ে। ঠিক আছে? দ্বিতীয় চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করব। সকলকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট ক্লাস কবে হবে সেটা আমরা আজকে রাতেই আপনাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেটাতেই জানিয়ে দেব। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।